প্রিয় পুরুষ, বসন্তের কাঠগোড়ায় দাঁড়িয়ে আজ প্রথমবার আপনার উদ্দেশ্যে একখানি পত্র লেখার ইচ্ছে হলো। আপনি জানেন, বসন্ত আমার প্রিয় ঋতু। কৈশোরে পদার্পণ করার পর প্রতিটি বসন্তেই আপনার কথা আমার ভীষণ স্মরণ হয়, কিন্তু কখনো আপনাকে নিয়ে লেখার ইচ্ছাটাকে প্রাধান্য দিইনি। আর আজ আপনাকে নিয়ে লেখার ইচ্ছাটাকে অপূর্ণও রাখতে পারিনি। শুনুন তবে, বসন্তে যখন প্রকৃতির বুকে নতুন ছোঁয়া লাগে, বিশুদ্ধ হাওয়া যখন মনে এসে দোলা দিয়ে যায়, চারিদিক থেকে কোকিলের মিষ্টি সুরেলা কণ্ঠে এসে যখন কানে বাজে, তখন আমার আফসোস হয় এই যে আমি প্রকৃতি বিলাসী, বসন্ত বিলাসী। তাও বসন্তের ছোঁয়া আমার হৃদয়ে আফসোসের সূচনা করে। কারণ কি জানেন? আপনি। আমার আফসোসের সবটা জুড়ে আপনি। ধরনের বুকে প্রতিটি বছর নিয়ম করে বসন্ত আসে, কিন্তু নিয়ম করে আপনি আসেন না। আমার সাথে বসন্ত বিলাস করার জন্য আপনি আসেন না। আমি চাই খুব তাড়াতাড়ি আপনি এসে আমার একান্ত বসন্তের সঙ্গী হন। এটি আপনার বেলি। পয়লা ফাল্গুন। পত্রটা লিখে খামে পুরে একটা কাঠের বক্সে যত্নে তুলে রাখলো বেলি। বেলির মনটা আজ ভীষণ খারাপ। ঠিক যেমন রোদেলা আকাশে হুট করে মেঘের দেখা মিলে, তেমন বেলিরও মনেরও যেন হুট করে আজ মেঘের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। তবে এখন প্রকৃতিতে মেঘের দেখা নেই বললেই ভালো, কেননা প্রকৃতির রূপে সদ্য বসন্তের ছোঁয়া লেগেছে যে। মেঘ শুধুই বিলীন মনে। এই যে বেলি একজন মানুষকে উদ্দেশ্য করে গোটা একখানি পত্র লিখে ফেলল। বাস্তবে সেই মানুষটার এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, কারণ বেলির পত্রখানা লেখা হলো শুধু তার ভবিষ্যতের একান্ত মানুষটাকে ঘিরে, যাকে সে চিনে না, জানে না। কেন যেন বেলি প্রেমে বিশ্বাস করতে পারে না, আর ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। বেলি পরিবারের সেই শিক্ষা এখনো ধরে রেখেছে, তাই তো তার যত অপেক্ষা ভাগ্যপুরুষকে ঘিরে। দর্শনা বণিক বেলি। ছোট্ট থেকে বাড়ির সবাই আদর করে বেলি বলে ডাকে। সে সদ্য 17তে পা রাখা সপ্তদর্শী কন্যা। বেলির বাবা অশোক বণিক, যিনি একজন ব্যবসায়ী, আর বেলির মা নীরবী বণিক, যার কাজ সাধারণত 2 হাত দিয়ে নিজের সংসার আগলে রাখা। বেলিরা 2 ভাই বোন। বেলির বড় ভাই নির্দয় বণিক, যে তার বাবার সাথে ব্যবসার কাজে নিযুক্ত। নির্দয়ের বউ অপরূপা আর তাদের একমাত্র মেয়ে নিহি, এবং নির্দয় বেলির ঠাকুরমা ঠাকুরদাদাকে নিয়ে পুরো বণিক পরিবার। বেলিদের গ্রামের নাম মাকুন্দা। মাকুন্দা গ্রামের সব থেকে অবস্থান সম্পন্ন পরিবার হলো বণিক পরিবার। মাকুন্দা গ্রামের জমি জমার অর্ধেকই বণিকদের। প্রতি বছর তারা বিভিন্ন ফসল মশলা উৎপাদন করে শহরে বিক্রি করে। এছাড়া মাকুন্দা গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষরা স্বল্প মূল্যে বণিকদের কাছে থেকে সারা বছর বিভিন্ন ফসল ক্রয় করে থাকেন। এদিক দিয়ে বণিক পরিবারের সুনাম মানুষের মুখে মুখে। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। সময়টা ভোর 6টা। দোতলার একটি ঘরে গ্রামোফোন থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে। বেলির ঠাকুরদাদা মিহির ক্লান্ত বণিক প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন। এটা তার নিত্যনৈমিত্তিক অভ্যাস। আর তার শিওরে বসে তার স্ত্রী মনোরমা বণিকও রবীন্দ্রসঙ্গীত শোনেন। এতক্ষণ যাবৎ সেই সুর শুনতে শুনতে বেলি তার ভবিষ্যতের একান্ত পুরুষকে নিয়ে লিখেছিল। বেলি পত্রলেখন গুছিয়ে দক্ষিণের জানালায় উদাস নয়নে চেয়েছিল। আকস্মিক তার মায়ের ডাকে চমকে ওঠে। নীরবী বণিক বললেন। মায়ের কথায় বেলি দোতলায় গিয়ে দাদু ঠাকুরমাকে ডেকে নিয়ে এলো। এই বাড়ির নিয়ম ভোর 6টা থেকে 7টার মধ্যে সবাইকে প্রাতরাশ সম্পন্ন করতে হবে। নিয়মটা মিহির ক্লান্ত বণিক শুরু করলেও বয়স হওয়ার সাথে সাথে এখন তিনি তার সব নিয়ম ভুলতে বসেছেন। তাই অশোক বণিকই বাবার করা সব নিয়ম যেন নিজ হাতে ধরেছেন। প্রাতরাশ সম্পন্ন হওয়ার পর বেলির বাবা আর দাদা ব্যবসার কাজে বাহিরে চলে যান। আর এটাই সুযোগ, বেলিকে আর ঘরে পায় কে। সে এক ছুটে ঘর ছেড়ে বের হয়ে গেলে এবার পুরো গ্রাম টই টই করে ঘুরবে সে। মাকুন্দা গ্রামে একটি সুন্দর অরণ্য রয়েছে, যার নাম মধু হাওয়া। অরণ্যের একপাশে একটি সুন্দর নদী বয়ে চলেছে, যার কলকল শ্রদ্ধারা জনমানবের মনে শান্তি বর্ষণ করে। নদীর ধারে কতগুলো নৌকা বাঁধা। প্রভাতের সূর্য রশ্মি এসে শান্ত টলমল নদীর জলে লুকোচুরি খেলায় ব্যস্ত।
বাধা নৌকাগুলোর গায়েও যেন সূর্যরশ্মি উঁকে দিচ্ছে। বেলি এখন নদীর পাড়ে বসে আছে সই বিনির অপেক্ষায়। বিনি এলে দুজনে মিলে নদীর অন্য পাড়ে অরণ্য ধারের গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসবে। তার অপেক্ষায় থাকতে থাকতে বেলি এক ধ্যানে শান্ত টলমলে জলের গভীরতায় যেন হারিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে কারো ধাক্কায় বেলির চেতনা ঘিরে আসে। বেলি তাকিয়ে দেখে বিনি এসেছে। বিনিও ওকে বলল, কি রে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাসনি? কই হারালি? প্রত্যুত্তরে বেলি বলল, কি কই হারালাম? আর তুই এত জোরে ধাক্কা মারছিস, আর একটু হলে তো সোজা নদীতে পড়তাম। এই বলে বেলি মুখ বাঁকালো। বিনি হাসতে হাসতে বলল, আরে এত কথা না বলে চল এখন নদীর পাড়ে যাই, ফুল আর ফল সংগ্রহ করব। এই বলে দুজনে একটি ছোট্ট নৌকায় উঠল। মতিন মাঝিকে বেলি বলল, কাকু, একটু ওই পারে নিয়ে চলো তো। ঋতুর বদলের কারণে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। দুই সই প্রকৃতির রূপ অবলোকন আর গল্প করতে করতে নদীর ওপর পাড়ে গিয়ে নামলো। নদীর এপারে সারি সারি হিজল গাছ, যেগুলোতে আপাতত কোনো ফুল নেই। বিনির কণ্ঠে এজন্য আফসোসের সুর, কিন্তু বেলির এতে কোনো হেলদোল নেই, কারণ হিজল ফুল তার পছন্দ নয়, তার পছন্দ বেলি ফুল। নিজের নামও বেলি, আবার পছন্দের ফুলও বেলি। এবার একটু হেঁটে সামনে গিয়ে দেখলো পেয়ারা গাছে কত কত পেয়ারা ঝুলছে। কোনো রকম একটা লটকি দিয়ে পেয়ারা পেরে নিল। দুজনে ভাগ করে যার যার শাড়ির আঁচলে পেয়ারা বেঁধে ফেরার পথ ধরছিল। তখনই বেলির নজরে পড়ল ছোট্ট একটি বেলি ফুল গাছ, যেটি পেয়ারা গাছের পেছনে অবস্থিত। ওখান থেকে দুটো ফুল ছিঁড়ে একটি নিজের চুলে গুছল, আর অন্যটি বিনির চুলে গেঁথে দিয়ে দুজনে আবার নৌকায় উঠল। মধু হাওয়ার সীমানা পেরিয়ে দুই সই মিলে গ্রামের মাটির রাস্তায় এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ বেলির নজর পড়ল একটু দূরে গরুর গাড়িতে, কারণ গাড়ির মধ্যে তার বাবাকে আসতে দেখা যাচ্ছে। বেলির চোখ যেন ভয়ে বেরিয়ে আসবে এমন বড় আকার ধারণ করলো। কোনো রকম বিনিকে বিদায় জানিয়ে ছুটল বাড়ির দিকে। একেবারে এক দৌড়ে ঘরে পৌঁছে থামলো। দৌড়ে আসার কারণে আঁচল থেকে পেয়ারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। সামনে বেলির দাদার নির্দয়ের 3 বছরের মেয়ে নিহি হাঁ করে তার পিসিমণির দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না, তাই জোরে তার মাকে ডেকে আদো আদো বুলিতে বলল, মা তাড়াতাড়ি এসো, পিতিকে ভূতে ধরেছে। বেলি যেন আরো হতভম্ব হয়ে গেল, কিন্তু নিহির ডাকে তার মা এলো না, বরং বেলির মা হেসেল থেকে বের হয়ে দেখতে এলো তার নাতনি কি বলছে। এসে দেখে বেলি আহম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেঝেতে পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরবী বণিক রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। বললেন, এই বলে বেলির মা আবার হেসেলে চলে গেলেন। বেলি ছোট্ট নিহির গাল টেনে দিয়ে নিজের পেয়ারা কুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। আর এইদিকে ছোট্ট নিহি এখনো বুঝলো না তার পিসিমণির কি হয়েছে, আর ঠাকুরমা বকলই বা কেন। বেলির বাবার ভয়ে নিজের ঘরে চুপটি মেরে বসে আছে। একটু পরে বাবার কণ্ঠ শুনতে পেল। অশোক বণিক তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, না, বেলি তোর বাড়িতেই ছিল। বেলির মা যতই বলুক ওর বাবাকে সত্যটা বলে দিবেন, তাও মেয়েকে আড়াল করার জন্য মিথ্যে বললেন। মায়ের কণ্ঠ শুনে বেলির মুখে হাসি ফুটল। একটু পরে পেয়ারাগুলো নিয়ে অপরূপার ঘরে গেল, গিয়ে বলল, ও দিদি দেখো, তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি। এতগুলো নুন মরিচ দিয়ে মেখে খাবো। আহা হা, ভেবেই না জিভে জল আসছে। তুমি বসো ননদিনী, আমি হেসেল থেকে মাখিয়ে নিয়ে আসছি। অপরূপা এই কথা বলে চলে যাচ্ছিল, তখন হুট করে নিহি দৌড়ে এসে বায়না ধরল ও পেয়ারা মাখা খাবে। বসন্তের বৈরী হাওয়ায় দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। বেলির মন খারাপের রেশ যেন আজ খানিকটা উকিঝুঁকি দিচ্ছে। অবশ্য মন খারাপ না হয়ে আর উপায় কি, যেখানে বেলি প্রতিদিন একবার হলেও গ্রামের আনাচে কানাচে মধু হাওয়ার অরণ্যে নদীর ধারে ঘুরে বেড়ায়, সেই বেলি আজ 15 দিবস ধরে ঘর থেকে বের হতে পারেনি। তাছাড়া তার প্রাণের সই বিনির সাথেও দেখা হলো না। গতবার বাবার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়, আবার বেলির বাবার শরীরটা বেশ কয়েকটা দিন ধরে একটু খারাপ থাকায় বাড়িতে সময় বেশি কাটাচ্ছেন, যার ফলে বেলির এখন এই দশা। তাই আজ আবার বেলির মনে পড়ল তার ভাগ্য পুরুষের কথা। তৎক্ষণাৎ
একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ল। 16ই ফাল্গুন। প্রিয় পুরুষ, আপনাকে নিয়ে লেখার কথা ভাবলে মনে হয় কত শত শব্দগুলি আমার কল্পনায় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। মনে হয় যেন পাতার পর পাতা শুধু আপনাকে নিয়ে লিখেই ফুরিয়ে যাবে। কিন্তু এই যে এখন লিখতে শুরু করলাম, মনে হচ্ছে কোনো শব্দই আমার কাছে ধরা দিচ্ছে না। আমার মন মস্তিষ্ক সব যেন ফাঁকা হয়ে যায়। আমার একটা ভীষণ ইচ্ছে আছে, শুনবেন? এই বসন্তে যেন আপনার সাথে প্রথম সাক্ষাৎটা হয়ে যায়। বসন্তপ্রিয় কন্যার কল্পপুরুষ যদি বসন্তের কন্যার নিকট ধরা দেয়, তাহলে ব্যাপারটা কি নিদারুণ সুন্দরই না হবে বলুন? ভাগ্য পুরুষের সাথে বেলির সাক্ষাতের ক্ষণটা অতি শীঘ্রই আসুক। ইতি আপনার বেলি। বেলি দ্বিতীয় পত্রটাও সুন্দর করে ভাঁজ করে কাঠের বক্সে তুলে রাখলো। তবে এইবার নিজের ঘন কেশে গেঁথে রাখা একটা বেলি ফুল খুলে নিয়ে পত্রের ভাঁজে রেখে দিল। বসার ঘরে মিহির ক্লান্ত বণিক আর অশোক বণিক বসে ব্যবসার বিভিন্ন কথাবার্তা বলায় ব্যস্ত। নির্দয় প্রান্তরাস সেরে অনেক আগেই বেরিয়ে গেল। মনোরমা বণিক একটা চেয়ারে বসে পান সাজাতে ব্যস্ত। নীরবী আর অপরূপা হেসেলে, বেলি, এইদিকে আয় তো। মনোরমা বণিক পান সাজাতে সাজাতে নাতনিকে ডাক দিলেন। এই সময়টাতে বেলি সব সময় মনোরমার পাশে বসে তার পান সাজিয়ে দেয়। আজ আসছে না দেখে নিজেই ডাক দিলেন। একটু পরে বেলির বসার ঘরে এলো, মনোরমার পাশে বসে পান সাজাতে লাগলো। মনোরমা বললেন, তোর মন খারাপ নাকি দিদি ভাই? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। প্রতিদিন তো আমি আসার আগেই বসার ঘরে হাজির থাকিস, আজ কি হলো? মনোরমা বণিকের কথায় বেলির বাবাও বেলির দিকে তাকালো। দর্শনা, কি হয়েছে মা? কোনো সমস্যা হলে বাবাকে বলতে পারো। বাড়ির সবাই বেলিকে বেলি বলে ডাকলেও একমাত্র তার বাবা দর্শনা বলে ডাকেন। বাবার কথায় বেলি বলল, না বাবা, এমনি। তোমার মন খারাপের কারণ আমার বোধ হয় জানা। নিহিকে নিয়ে একটু বাহিরে থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বেশি দূর যাবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। বেলি বাবার কথা শুনে অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। তার বাবা তাকে বাইরে যেতে বারণ করে, আর আজ তার বাবাই তাকে বাইরে যেতে ঘুরে আসতে বলেছে। এই খুশিতে বেলি দৌড়ে গিয়ে নিহিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটল। পেছন থেকে মিহিরকে ক্লান্ত বণিক চেঁচিয়ে বললেন, আরে আস্তে যা, পরে তো মুখের নকশা পাল্টে ফেলবি, তখন আবার বিয়ে দিতে পারবো না। বেলি বোধ হয় দাদুর কথা শুনল না। সে এখন মুক্ত পাখি, তাকে আর পায়কে। এতদিন পর বাড়ি থেকে বের হওয়ায় বেলি প্রথমে গেল বিনির সাথে দেখা করতে। তাদের বাড়ির বিপরীত দিকে কয়েকটা বাড়ি পার হলেই বিনির বাড়ি। বিনিদের দোচালা ঘর। বিনির মা উঠানে বসে সবজি কুটছিল। কাকিমা, বিনি কোথায়? বিনু তো তেলের সাথে বের হলো, বোধহয় বড় মাঠের ওই দিকে গেল। কতদিন পর আসলে তো নীলুকে নিয়ে আয়, একটু বস। না কাকিমা, পরে আসবো আবার, এখন বিনির কাছে যাই। বেলি এই কথা বলে বড় মাঠের দিকে প্রস্থান করলো। বড় মাঠটি গ্রামের সামনের প্রাঙ্গণে। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা সব সময় এখানে নিজেদের মতো খেলাধুলা করে। প্রতিদিন বিকালে বাচ্চাদের পাশাপাশি বড় ছেলেপেলেরাও এই মাঠে আড্ডার পসরা সাজিয়ে বসে। বড় মাঠের দুপাশে সারি সারি বিভিন্ন গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলো যেন খেলায় ব্যস্ত ছোট্ট বাচ্চাদের নিজের ছায়ার আগলে ধরেছে। বেলি মাঠে পৌঁছে নিহিকে নামিয়ে দিল। সেও বাচ্চা দলের সাথে খেলায় মেতে উঠল, আর নিজে গিয়ে বিনি, তিলু আর টুসির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। সাহায্যের শুরু। অম্বরে নীলাভ আর লালচে আভা ছড়িয়ে সূর্য বিদায় নিতে ব্যস্ত। বণিক বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। নীরবী আর অপরূপা পূজার ঘরে। বেলি সেই মধ্যাঞ্চ থেকে ঠাকুর দাদার ঘরে গিয়ে উপন্যাসে মুখ গুজে পড়েছিল। মিহির ক্লান্ত বণিকের উপন্যাস পড়ার বাতিক আছে। দোতলায় ওনার ঘরে একটা ছোট্টখাট্ট লাইব্রেরি আছে, যেটাতে বিভিন্ন লেখকের বই। বেলিও তাই যে কোনো সময় নিজের মন মতো বইয়ের দুনিয়ায় হারিয়ে যায়। আর সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পড়েছিল। বইটা পড়ে শেষ করে দারুণ অনুভূতি আর উচ্ছ্বাস নিয়ে নিজের ঘরে গেল। বেলির ঘরের জানালাটা বাড়ির পেছন দিকে পড়ে। বাইরে থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর বাগানবিলাস ফুল পুরো জানালাটিকে ঘিরে রেখেছে। জানালার সামনেই একটি চারপায়া টেবিল রাখা।
টেবিলের উপর কিছু উপন্যাসের বই আর বেলির প্রিয় কাঠের বাক্স। বেলি ঘরে ঢুকে জানালা ঘিরে দিকে গেল। জানালা বন্ধ করবে বলে হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতেই ভেতর থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখলো এটি হিজল ফুলের পাপড়ি। অতঃপর কাগজের লেখাটা পড়ল। মধু হাওয়া অরণ্যে আমার মন চলেছে অপরাহ্নে, তোমায় সাথে নিয়ে যেতে চাই সেই অরণ্যের হিজল পারে। বেলি ঘরে ঢুকে জানালার দিকে গেল। জানালা বন্ধ করবে বলে হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতেই ভেতরে থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখলো এটি হিজল ফুলের পাপড়ি। অতঃপর কাগজে লেখাটা পড়ল। বেলি নিস্তব্ধ, তার মাথায় কিছুই আসছে না। এমন ছোট্ট চিরকুট তাকে কে দেবে? আর হিজল ফুলই বা এলো কোথা থেকে, কিভাবে আসলো? এখন তো গ্রামের কোথাও হিজল ফুল নেই। চিরকুটের ভাবনায় বেলি এতটাই মগ্ন ছিল যে বৃষ্টির শব্দটাও উপলব্ধি করতে পারে নাই। বৃষ্টির জল যখন জানালা গলিয়ে বেলির গায়ে এসে আছড়ে পড়ল, তখনই তার হুঁশ ফিরল। তাড়াতাড়ি জানালার পাল্লা আটকিয়ে চিরকুটটা বক্সে রেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে বেলি বৃষ্টি উপভোগ মত্ত। ঠিক তখনই বেলির বৃষ্টি ছোঁয়া অনুভূতিকে আরও গাঢ় করতে বাড়ির উঠোনের এক কোণে কৃষ্ণচূড়া গাছ থেকে কোকিলের কুহু কুহু ডাক ভেসে এলো। বেলি তখন কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আপন মনে হেসে দিল। তার হাসিতে বাড়ির উঠোন প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠল। বৃষ্টির জলে বেলির বাঁকা এলোমেলো চুল বেয়ে টুপটুপ জল গড়িয়ে পড়ছে। চোখের কাজল ধুয়ে লেপ্টে আছে। পরনে কলাপাতা রঙের শাড়িও ভিজে জুবুথুবু। আচমকা বেলি যখন ঘুরে সদর দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, তখনই দেখলো একজন অনাকাঙ্ক্ষিত পুরুষকে। অন্ধকার থাকার দরুন যার অবয়ব শুধু বেলির চোখে ধরা দিল, যাকে দেখতে মোটেও মনে হলো না সে এই মাকুন্দা গ্রাম বা তার আশেপাশে গ্রামের কোনো মানুষ। মনে হলো দূর শহরতলি কিংবা ভিনদেশ থেকে তার আগমন। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ। এই কথা মস্তিষ্কে স্মরণ হতেই বেলি অন্দরে ছুটল। বেলির শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ভেজা শাড়ির জলে মেঝেও ভিজে যাচ্ছে। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিল। এদিকে বেলির মা নীরবী বণিক মেয়ের কাণ্ড দেখে হতভাগ। তিনি চেঁচিয়ে বলছেন, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই রাতের বেলায় নাচতে নাচতে বৃষ্টিতে ভিজে এসেছি বলে শরীরে যে অসুখ বাঁধাবে, তখন সেবা যত্ন কে করবে শুনি? এদিকে নিহিও বেলির ছুটে যাওয়া দেখল। সে বেলিকে ভিজে অবস্থায় দেখে খুবই আনন্দিত। খিলখিল করে শুধু হাসছে। নীরবী বণিক একবার নাতনির দিকে চেয়ে হেসেলেন, পথ ধরলেন। এখন আবার রাতের রান্না বসাতে হবে। অবশ্য রান্না অপরূপাই করবে। নীরবী বণিক শুধু বৌমাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিবেন। অপরূপা এই বাড়িতে আসার পর থেকে কখনো হেসেলে একা একা রান্না করেনি। সব সময় নীরবী বণিক সাথে সাথে থাকেন। তিনি মেয়ে আর বউ দুজনকেই সমান চোখে দেখেন। নীরবী বণিকের কথা হলো, একটি মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুরবাড়িতে বউ হয়ে আসে, শুধুই কি সকাল থেকে রাত অবধি কাজ করার জন্য? একসময় সেও তো তার বাবা মায়ের কলিজার টুকরা ছিল। কত আদর আহ্লাদে বড় হলো। তাই সব শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখা। এর জন্য নীরবী বণিক কখনো বেলি আর অপরূপার মধ্যে পার্থক্য করেন না। বেলি ভিজে শাড়ি ছেড়ে একটা গোলাপি রঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। এরপর চুপি চুপি ঘরের দরজা একটু ফাঁক করে উকি দিয়ে দেখলো বসার ঘরে মা এখনো আছে কি না। বসার ঘরে নীরবী বণিক নেই, আছে শুধু নিহি। সে হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। বেলি কাছে গিয়ে মিহিকে টেনে উঠালো, জিজ্ঞেস করলো, কিরে এমন করে শুয়ে আছিস কেন? ঘরে কি তোর শোবার কোনো জায়গা নেই? মিহি মুখ ফুলিয়ে বলল, মাকে বলতি একটু মিঠাই দিতে, মা দেয়নি। বলতে মিঠাই খেয়ে খেয়ে আমি নাকি তোতলা হয়ে গেতি। চল আমি তোরে মিঠাই দিব। বেলি কথা বলে নিহিকে কোলে তুলে নিল। তখন দেখলো নির্দয় ঘরে ঢুকেছে। বেলি তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে তাকে জিজ্ঞেস করলো, দাদা সদর দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? না তো, কেন? কেউ এসেছিল? না, আমি মিষ্টি দেখতে বাইরে গিয়েছিলাম, তখন মনে হলো কেউ দাঁড়িয়েছিল। মনে হয় অন্ধকারে ভুল দেখেছি।
বৃষ্টি দেখতে গিয়েছিস নাকি বৃষ্টিতে ভিজতে গিয়েছিস? বেলি আর কোনো উত্তর না দিয়ে নিহিকে নিয়ে হোটেলে দিকে দৌড় দিল। পেছন থেকে নির্দয় বোনের ভয় পাওয়া দেখে আপন মনে হাসল। মাঝরাতে ধরণীর বুকে আরেক পশলা ঝুম বৃষ্টি নামলো। সন্ধ্যায় বৃষ্টিতে ভেজা দরুন বেলির ভীষণ জ্বর এলো। বৃষ্টির গতির সাথে পাল্লা দিয়ে বেলির জ্বরও যেন এই মাঝরাতে বাড়ছে। একটি কাঁথা গায়ে দিয়ে বেলির অচেতন অবস্থায় শুয়ে আছে। নীরবী বণিক একটি হারিকেন জ্বালিয়ে মেয়ের শিওরে বসে জলপট্টি দিচ্ছেন। জ্বরের ঘোরে বেলির চোখের পাতা কাঁপছে, ঠোঁট নড়ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু নীরবী কিছুই বুঝতে পারছে না। এত রাতে কবিরাজ পাওয়া যাবে না, তাই তিনি আর বাড়ির কাউকে ডাকেননি। ভোর রাতের দিকে জ্বর একটু ছাড়ল। নীরবী বণিক তখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। টানা 7 দিনের জ্বরের ধকল শেষে বেলি অবশেষে সুস্থ হয়ে উঠল। গ্রামের শিবু কবিরাজের পথ্য আর নীরবী বণিকের সেবা যত্নে বেলি আরোগ্যে লাভ করল। সেদিন প্রাতরাশ শেষে সবাই বসার ঘরে বিভিন্ন কথাবার্তা বলছিল। তখন নীরবী বণিক বললেন, শুনলাম মোহনা গ্রামের দাসবাড়ির ছেলের নাকি বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। কে? বিজু দাসের ছেলে নাকি? মিহির ক্লান্ত বণিক ছেলের বইয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা। নির্দয় তখন জমির ফসল তদারক করার জন্য বের হচ্ছিল। মায়ের কথা শুনে সে বলল, এখন গ্রামে স্কুলে পড়াবে শুনলাম। যতই হোক বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, অবশ্যই ভালোই হবে। একজন ভালো মাস্টার মশাই সবাই পাবে। ছেলেটার নাম কি যেন? এতক্ষণে অশোক বণিকের কণ্ঠ শোনা গেল। হ্যাঁ বন্দিত, তুমি ওর কথা ভুলেই গেলা। বাবা ছোটবেলায় আমাদের গ্রামে কত আসতো, আমাদের বাড়িতেও এসেছিল। হ্যাঁ, তারপর তো বেশ কয়েক বছর চলে গেল। দাসুদের ছেলে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। বাবু কি কাণ্ড! অবশ্য শুনলাম বিজুর কেমন দূরসম্পর্কে পাইয়ে নাকি অবনীন্দ্রকে নিয়ে গেল, না হলে ওদের আর বিলেত যাওয়া। বেলি এতক্ষণ নিজের ঘরে বসে বাবা দাদার কথা শুনছিল। ও অবাক হলো, নিজের মনেই আওড়ালো, বাপ্পা, বিলেত ফেরত মাস্টার মশাই আমাদের স্কুলে পড়াবেন? বেলি আবার অনেকদিন পর বাড়ি থেকে বের হলো। অবশ্য এর আগে বিনির সাথে একবার দেখা হয়েছিল। ওর অসুখের কথা শুনে বিনি তাকে দেখতে এসেছিল। বিনিকদের বাড়ি থেকে ওকে সঙ্গে নিয়ে দুজনে গেল মধুহাওয়া অরণ্যের নদীর ধারে। নদীর ধারে বিশাল একটা পুরনো বটগাছ আছে। দুজনে বটগাছের ছায়ায় বসলো। এই নদী পার হয়ে ভিসুবা গ্রামে যাওয়া যায়। সেই গ্রাম অনেক বড়। সেখানে প্রতি সপ্তাহে একদিন বড় হাট বসে। আশেপাশে সব গ্রামের মানুষরা নিজেদের জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যায়। বেলির বাবা ভাইও বিভিন্ন মশলা নিয়ে বিশুবা গ্রামে গেল। তাই তো বেলি কোনো রকম মধ্যাহ্ন ভোজ সেরে বের হয়ে গেল। নৌকার মাঝিদের আজ বিশ্রাম নেই। সপ্তাহের এই দিনই তাদের একটু বেশি উপার্জন করার দিন। আজ আর একটা নৌকাও ঘাটে বাঁধা নেই। বটগাছের ছায়ায় বসে বেলির মনে হলো আজকের অম্বর যেন একটু বেশি সুন্দর লাগছে। কেমন গাঢ় নীলচে আভা, নীলের মাঝে আবার সাদা সাদা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে। বেলি বিনিকে বলল, দেখ দেখ, আজকের আকাশ কত সুন্দর। তুই শুধু আকাশ দেখছিস, চারপাশে তাকিয়ে একটু দেখ, কি সুন্দর গাছপালা থেকে বিভিন্ন পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। কত কত অদিতে পাখি এক গাছ ছেড়ে অন্য গাছের ডালে উড়ে বেড়াচ্ছে। বিনির কথায় বেলি বলল, ইস, যদি পাখি হতাম পুরো প্রকৃতির রাজ্যে উড়ে বেড়াতাম। এই বিনি, বেলি ফুলে সুগন্ধ লাগছে, তুই পাচ্ছিস? তোর নাম বেলি, তাই তুই সারাক্ষণ বেলির সুবাস পাস, আমি পাচ্ছি না। বিনির কথায় বেলি হেসে উঠল। তার হাসি দেখে বিনিও নিজেও হাসি আটকাতে পারল না। এই স্বল্প কথায় দুই সই প্রাণ খোলা হাসি হাসছে। বেলি কিছুক্ষণ পর বলল, একটা কথা শুনেছিস? পাশের গ্রামে নাকি বিলেত থেকে এসেছে। উনি নাকি আমাদের গ্রামের বজ্রমোহন স্কুলে পড়াবেন। হ্যাঁ রে, শুনেছি। আমার আফসোস হচ্ছে জানিস, আমাদের পড়াকালীন এমন ভালো মাস্টারমশাই ছিল না। বিলেত থেকে পড়ে আসা মাস্টারমশাই কেমন হয় তা জানতে ইচ্ছে করে। বিনির কথা শুনে বেলি হেসে বলল, তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যা। ধুর, মজা করবি না তো। বেলিদের গ্রামে এই একটা স্কুলে আছে, তাও মেট্রিক ক্লাস পর্যন্ত। আশেপাশে সব গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়ে।
বেলি বিনি দুজনেই মেট্রিক পাস, তারপর আর পড়ালেখা হয়নি। অবশ্য হবে আর কিভাবে, এর বেশি পড়তে হলে দূর শহরতলিতে পড়তে হবে, তাও আবার বোর্ডিংয়ের থেকে। বিনিদের তেমন সামর্থ্য নেই, তার উপর আবার মেয়ে মানুষ, অত দূরে গিয়ে পড়া কল্পনা করা উচিত নয়। একই কারণে বেলির পরিবারের সামর্থ্য থাকার পরও বেলি পড়াশুনো মেট্রিক ক্লাস পর্যন্ত। গল্প করতে করতে কখন যে সূর্য বিদায় নেবার পথ ধরল, দুজনের একজনও তার টের পেল না। কথার মাঝেই বিনি আচমকা বলে উঠল, বেলি, আধার নামছে, চল বাড়ি ফিরতে হবে। বিনির কথায় বেলিও হুঁশ ফিরল। তারপর দুজনে যে যার গন্তব্যে প্রস্থান করল। বেলি অন্দরে ঢুকে দেখল নিহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই নিহি বলল, এতক্ষণ কোথায় ছিলি পিতি? তোকে কেন বলবো রে, আসছে আমার গিন্নি। বেলি এই কথা বলে নিজের ঘরে যেতে লাগলো। তখন আবার তার ঠাকুরমা মনোরমা বণিক ডেকে বললেন, এই এখন বাড়ি আসার সময় হলো? ধর্মকর্ম ঠাকুর পুজো কিছুই তো স্বভাবে নেই, শুধু টই টই ঘোরা। বেশি বকো না তো বুড়ি, আমি গেলাম। বেলি মুখ ভেঙচি দিয়ে বেনি দুলিয়ে ঘরে ঢুকলো। পেছন থেকে মনোরমা বণিক বলে চলেছেন, এত বড় হলো তাও বড়দের সম্মান দিতে জানে না। আমাকে বলে বুড়ি। আমি বুড়ি? কোন দিক দিয়ে বুড়ি মনে হয়? আপাতত মনোরমা বণিকের কথা শোনার জন্য কেউ বসার ঘরে নেই। যদিও নিহি আছে, কিন্তু সে তো নিজের খেলনা নিয়ে খেলায় ব্যস্ত। বেলি কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো, তারপর নিজের ঘরে এসে আরশির সামনে বসে ঘন কেশে তেল লাগাচ্ছিল। ঠিক তখন আকস্মিকভাবে তার স্মরণ হলো সেদিনের চিরকুটের কথা। এতদিন তার কাঠের বক্সটার দিকে নজর পড়ে নাই, কিন্তু এখন তাকিয়ে দেখলো ঠিক সেদিনের মতো বক্সটার উপর ছোট্ট আরেকটি চিরকুট রাখা। অতঃপর বেলি দ্বিতীয়বার আশ্চর্য হলো। বেলি চিরকুটের ভাঁজ খুলল, আবারও একটি হিজল ফুলের শুকনো পাপড়ি তার চোখে ধরা দিল। বেলি আনমনে চিরকুটটি পড়া শুরু করলো। এক শান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষুজোড়া সাক্ষী হলো শোক শোক আবেশে জড়ানো এক বৃষ্টি বিলাসী স্নিগ্ধ আদরে। বেলি হতভম্ব। পরপর দুটি চিরকুট এভাবে তার ঘরে কে রাখবে? হুট করে বেলি জানালার পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে এক খণ্ড চাঁদ উকি দিল, অসংখ্য তারকাবাজি বেলির চোখে ধরা দিল। জ্যোৎস্নার রাত হওয়ার তরুণ অন্ধকারের মধ্যেও বাইরে পরিবেশটা বোঝা যাচ্ছে। বেলি জানালা দিয়ে নিচে তাকালো। তার ঘরটা দোতলায় নয়, নিচে। এ কারণে যে কেউ চাইলে এই জানালা দিয়ে ঘরে চিরকুট রেখে যেতে পারে। কিন্তু কে পরপর দুবার এভাবে চিরকুট রেখে গেল? আকস্মিকভাবে বেলির মনে হলো সেই সন্ধ্যার কথা, যখন ঝুম বৃষ্টিতে সে উঠোনে দাঁড়িয়ে ভিজছিল। যে এই চিরকুট লিখল সে নিশ্চয় তাকে সেদিন দেখেছিল। তার মানে ওই পুরুষ অবয়বটা। বেলি আবার কাঠের বাক্স খুলে প্রথম চিরকুটটা বের করলো। মিলিয়ে দেখলো দুটোই একজনের লেখা। সে আর কিছু ভাবতে পারল না। সব কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ল। মোহনা গ্রামের দাসবাড়ির উঠোনে দেবদারু গাছের ছায়া তলে বসে এক মনে চাঁদ দেখছিল অবনিদ্র। সে ছোটবেলা থেকে এই দেবদারুর ছায়ায় বসে জ্যোৎস্না রাতের সৌন্দর্য আস্বাদন করার মধ্যে এক স্বর্গীয় সুখ খুঁজে পায়। বিলেত যাওয়ার পর থেকে এই মুহূর্তের জন্য কত যে কাতরাতই কাটিয়েছিল শুধু অবনিদ্রই জানে। তাই তো বাড়ি ফেরার পর থেকে প্রতি রাতে অল্প কিছুক্ষণ সময় সে দেবদারু গাছের ছায়ায় বসে কাটায়। একটু দূরে উঠোনের এক কোণের ছোট্ট রসুই ঘর। অবনিদ্রের মা তাপসী দাস রান্না চড়িয়েছে। বিজু দাস সারাদিন ক্ষেত খামারে অক্লান্ত পরিশ্রমের পর এখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। একটু পর উঠে বাইরে এলেন। ছেলেকে কাছে ডাকলেন। অবনিদ্র বাবাকে বলল, আপনি উঠলেন কেন বাবা? আর একটু বিশ্রাম নিতে পারতেন। সারাদিন কাজ করে তো বিশ্রামের দরকার হয় বাবা। আর আপনাকে কত করে বলি, ক্ষেত খামারে কাজ ছেড়ে দিন। এখন সংসার সামলার জন্য আমি যথেষ্ট। আপনি তাও শোনেন না। বিজু দাস ছেলের কথায় হেসে উঠলেন। হেসেল থেকে অবনিদ্রের মা বের হয়ে বললেন। স্ত্রীর কথা শুনে বিজু দাস একটু আনমনা হলেন। মা ছেলের কথোপকথনে তিনি নিজের স্মৃতিচারণে ব্যস্ত। তাদের অভাবের সংসার ছিল। দুই ছেলে মেয়ে নিয়ে কত না খেয়েও থেকেছেন।
মেয়েটাকে তেমন পড়াতে পারেননি, কয়েক বছর আগে বিয়ে দিয়ে দিলেন। ছেলেটাকে কষ্ট করে পড়িয়েছেন। মেট্রিক ক্লাসের পর অবনিদ্রকে আর পড়ানোর সামর্থ্য বিজু দাসের ছিল না। পরে তার এক দূর সম্পর্কের ভাই অবনিদ্রের পড়ালেখার প্রতি আগ্রহ দেখে নিজেই অবনিদ্রকে বিলেত নিয়ে গেলেন। সেখানে তার কাছে রেখে পড়ালেখা করালেন। অবনিদ্র সেখানে কয়েক মাস যাবৎ চাকরিও করেছিল। তারপর গ্রামে নিজের মা বাবার কাছে ফিরে এলো। বিজু দাস যখন অবনিদ্রকে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলেন, তখন অবনিদ্র বলল তার নাকি আর সেখানে থাকার ইচ্ছে নেই, গ্রামে মা বাবার কাছে থাকবে। এমনকি এখনকার স্কুলে মাস্টারি করার প্রমোশন নিয়েই সে বাড়ি ফিরল। অবশ্য ছোটবেলা থেকে অবনিদ্রের গ্রামের প্রতি আলাদা মায়া ছিল, তাই সে নিজের গ্রাম ছেড়ে অত দূরে থাকতে পারেনি। নীরবী বণিক সে কখন থেকে রাতের খাবার খাওয়ার জন্য বেলিকে ডাকছেন। এদিকে বেলির কোনো সাড়া শব্দ নেই। মেয়ের ঘরে গিয়ে দেখলেন সে নিদ্রায় বিভোর। নীরবী বণিক মেয়েকে কয়েকবার ধাক্কা দিয়ে তারপর উঠালেন। বেলি না খাওয়ার বায়না ধরল। তার চোখে যেন নিদ্রা রোজ এসে বিরাজ করেছে, কিছুতেই চোখ মিলে তাকাতে পারছে না। এদিকে ছোট্ট মিহিও তার ঠাকুরমার পেছন পেছন বেলির রুমে এলো। পিসিমণির এই অবস্থা দেখে নিহি বলল, তুমি এত বড় হয়েও আমার আগে ঘুমিয়েছো, আর দেখো আমার চোখ এখনো ইয়া বড়। নিহি তার দু হাত দিয়ে নিজের চোখ টেনে ধরে কথা বলছিল। তখন অপরূপা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ পাকনা হয়ে গেছো বুঝি, চলো খেতে চলো। খাবার নিলেই পালাই পালাই করে। বেলিকে ধাক্কা দিয়ে তুলেও আর খাওয়ানো গেল না। সে আবার শুয়ে ঘুমিয়ে গেল। নীরবী বণিক উপায় না পেয়ে ঘরের দৌড় টেনে প্রস্থান করলেন। তাপসী দাস খাবার পরিবেশনে ব্যস্ত। বাবা ছেলে খুব আয়েশ করে খাচ্ছে। অবনিদ্র বাড়ি ফেরার পর থেকে তাপসী প্রতিদিন অনেকগুলো পদ রান্না করেন। ছেলেটা কতদিন মায়ের হাতের রান্না খায়নি, এ কথা মনে করে মায়ের বুক কেমন করে ওঠে। অবনিদ্র বাবাকে বলল, ভাবছি অরুণিমাকে কালকে নিয়ে আসবো। আমি এখন আমার একমাত্র ভাগ্নেকে দেখলামই না। তাপসী দাস বিষাদ ভরা কণ্ঠে কথাটি বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। স্ত্রীর কান্না দেখে বিজু দাস বললেন, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অবনিদ্র নিজের ঘরে গিয়ে দৌড় দিল। জানালার কপাট খুলে দিয়ে শুয়ে পড়ল। চাঁদের আলো অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে। নির্মূল বাতায়ন ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি করেছে। বাড়ির পেছনের বেলি গাছ থেকে বেলি ফুলের সুঘ্রাণ এসে অবনিদ্রের তন্ডায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে আবার উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জলজল করা চাঁদের পানে চেয়ে আনমনে বলে উঠল, আমি তো এমন ছিলাম না। ওই সব কিছুই তো আমার ব্যক্তিত্বের বাইরে। কেউ বুঝি কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পারে? অবনিদ্র নিজের প্রশ্নের উত্তর পায় না। সে জানে উত্তর আসবেও না। ঘরের এক কোনায় ছোট্ট একটি টেবিল আর চেয়ার রাখা। অবনিদ্র চেয়ারে গিয়ে বসলো। ডায়েরির পাতা উল্টালো। সেখানে কিছু শব্দাবলী লিখলো। তারপর পলকহীনভাবে সেই শব্দগুলোর দিকে তাকিয়ে রইল। সময়টা সকাল 8:34। সবার প্রাতরাশ সম্পন্ন। শুধু ছোট্ট মিহি এখনো ঘুমে। বাকিরা সবাই অর্থাৎ মিহিরকান্ত, মনোরমা বণিক, নির্দয়, অশোক বণিক আর নীরবী বণিক সবাই বসার ঘরে উপস্থিত। বেলি অপরূপার ঘরে দুজনে নিজেদের গল্পে ব্যস্ত। গতকাল রাতে মিহিরকান্ত বণিক সবাইকে বলে দিয়েছেন আজ সবাই যেন বসার ঘরে উপস্থিত থাকেন। তিনি নাকি একটা জরুরি বিষয়ে কথা বলবেন। এই মুহূর্তে সবার কৌতূহলী চোখ মিহিরকান্ত বণিকের দিকে। মিহিরকান্ত বণিক বললেন, আমি তোমাদেরকে অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু অশোকের শরীরটা ভালো না হওয়ার কথাটা চেপে গিয়েছি। প্রসঙ্গটা আমার একমাত্র নাতনি বেলিকে নিয়ে। আমার মনে হলো ওর বিয়েটা আবার দেওয়া উচিত। মাসখানেক আগে আমার কাছে একটা সম্বন্ধ এলো। পাত্র সম্পর্কে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার তা আমি নিয়েছি। তবে তোমাদের সিদ্ধান্ত না জেনে তো আর এগোতে পারছি না। এই মুহূর্তে নির্দয়কে দেখে মনে হচ্ছে সে ঠাকুরদাদার কথায় সন্তুষ্ট না। চোখ মুখ শক্ত করে বলল, আমাদেরকে না জানিয়ে এত কিছু করা উচিত হয়নি। দাদু অন্তত বাবাকে জানাতে পারতেন। অশোক বণিকও ছেলের কথায় সায় জানালেন। তবে তিনি বাবার সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছেন না। তাই বললেন,
পাত্রের হদিস দিন বাবা, আমি না হয় শুরু থেকে আবার সবটা তদারকি করি। আপনি কি আমার সাথে একমত? তুমি বেলির বাবা, আমার থেকেও বেলির উপর তোমার অধিকার বেশি। তুমি নিজের মতো সব খোঁজ খবর নিতে পারো। মিহিরকান্ত বণিক কথাটা বলে নিজের ঘরের উদ্দেশ্যে প্রস্থান করলেন। সবাই নিজেদের মতামত নিয়ে ব্যস্ত। কেউ একবারও নীরবী বণিককে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। তিনি কেমন অসহায় মুখে বসে আছেন, হয়তো মেয়ের জন্য বুকটা কেমন করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনিও উঠে গেলেন। এদিকে মনোরমা বণিক ও ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে হয়তো একমাত্র তিনিই নীরবী বণিকের মনের কথা বুঝতে পারছেন, কারণ তারও একটা মেয়ে আছে। একসময় মেয়েটাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালেন। অবনিদ্র আজ প্রথমবার স্কুলে পড়াতে যাবে। তাপসী দাস সে ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না চড়ালেন। গরম ভাতের সাথে 5 মিশালি সবজি, লাউ, চিংড়ি, ছানার তরকারি, রুই মাছের ঝোল আর মিষ্টান্ন। আজ ছেলের চাকুরির প্রথম দিন, না খেয়ে বেরোবেন তা তো হয় না, তাই এত আয়োজন। খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে মা বাবাকে প্রণাম সেরে অবনিদ্র স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। মোহনা গ্রাম থেকে মাকুন্দা গ্রামের দূরত্ব খুব বেশি নয়, পায়ে হেঁটে গেলে আধা ঘন্টার পথ, তাই অবনিদ্র পায়ে হেঁটেই চলল। পথিমধ্যে যত মানুষের সাথে দেখা হলো সবাই তার খবরাখবর জানতে ইচ্ছুক। অবনিদ্র বিনয়ের সহিত সবার সাথে কথা বলতে বলতে স্কুলে পৌঁছালো। স্কুল ছুটি হয় বিকাল 3টায়। অবনিদ্র ক্লাস শেষে আর বাড়ি ফিরল না, একেবারে বোনকে নিয়ে আসার জন্য রওনা দিল অরুণীরার শ্বশুরবাড়ি ভিসুবা গ্রামে। দূরত্ব অনেক বেশি, নদী পার হয়ে তারপর যেতে হবে। অবনিদ্র মধুহাওয়া অরণ্যের পাশ দিয়ে হাঁটা শুরু করলো। তার মনে হলো এই শান্ত বিকেলে অরণ্যের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। অরণ্যের সৌন্দর্য অবলোকন করতে করতে সে নদীর ধারে পৌঁছালো। অতঃপর একটি নৌকায় উঠে বসলো। নৌকার মাঝি তার যাত্রা শুরু করলো। নদীর জলের কলকল স্রোতধ্বনি অবনিদ্রের কানে যেন মধুর স্বরে বাজতে লাগলো। সে এই নদীযাত্রা দারুণভাবে উপভোগ করতে করতে চলল। ভিসুবা গ্রামে পৌঁছাতেই রাত হয়ে যাবে, আজ আর বাড়ি ফেরা হবে না। অবনিদ্র সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরবেলায় বোন আর ভাগ্নেকে নিয়ে মোহনার উদ্দেশ্যে রওনা দিবে। অবনিদ্র যখন নৌকায় উঠল তখন পেছন পেছন নদীর ধারে এসে উপস্থিত হলো বেলি আর বিনি। বেলি বলল, নৌকার বসা লোকটাই মনে হয় নতুন মাস্টারমশাই, তাই না রে? হ্যাঁ, দেখেছিস মাস্টারমশাইয়ের পোশাক পরিধান সব ভিনদেশিদের মতো। আমি এ পর্যন্ত ওনাকে 2বার দেখলাম, একবারে ধুতি ফতুয়া পরে দেখি নাই, এইরকম শার্ট প্যান্ট পরা অবস্থায় দেখলাম। যাই বলিস, দূর থেকে ওনাকে দেখতে কিন্তু সুন্দরী লাগে, জানি না কাছ থেকে কেমন। বেলির কথায় বিনি জিভে কামড় দিল আর বলল, কি বলছিস কি বেলি? মাস্টারমশাইরা পিতার সমান, বুঝে শুনে কথা বলবি তো। বেলি নাক মুখ কুচকে ফেলল। তুই সবসময় উল্টোপাল্টা বুঝিস কেন বলতো? আমি তো এমনি ওনার পোশাক পরিচ্ছদ দেখে বললাম। ও তাই বল, আমি আরও কি না কি। বিনির কথা শেষ হওয়ার আগে বেলি ওর মাথায় একটা গাঁটটা মারল। অনেক হয়েছে, আজ ঘোরাঘুরি, চল এবার ফিরবো। এই কথা বলে বেলি হাঁটা ধরল। বিনি বেলির মতিগতি কিছু বুঝলো না, তবে সেও বেলিকে অনুসরণ করলো। বেলি বাড়ি ফিরে সন্দেশের কোটা নিয়ে খেতে বসলো। কোথায় থেকে নিহি এক ছুটে এসে ছোট্ট হাতটা কৌটার মধ্যে চালান করে দিল। আরে কৌটা ছাড়, আমি তোকে দিচ্ছি। বেলির কথা নিহি শুনল না, উল্টো একটা সন্দেশ মুখে পুরে আবার কৌটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। বেলি এবার বেশ কয়েকটা সন্দেশ নিয়ে কৌটাটা নিহির হাতে নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নিহি বুঝলো তার পিসি তাকে ঠকিয়ে বেশ সন্দেশ নিয়ে চলে গেল। বুঝেই কান্নাকাটি শুরু করে দিল। নীরবী বণিক নাতনির কান্না শুনে এলেন, এবার বেলিকে বকা শুরু করলেন। এত বড় মেয়ে হয়েও ছোট ভাতিজির সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করিস, তোর লজ্জা করে না বেলি? প্রতি উত্তরে বেলি নিজের ঘরে থেকেই বলল, খাবারই তো নিয়ে খেলাম, এত লজ্জার কি আছে মা? বেলির কথায় নীরবী বণিক আর কিছু বললেন না। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। অতঃপর নাতনিকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলেন। এদিকে বেলি ঘরে ঢুকে তৃতীয়বার অবাক হলো। গত 2বারের মতো এবারও টেবিলের ওপর একটা কাগজ ভাঁজ করে রাখা, তার উপন্যাসের বইগুলোর উপর
এবার অবশ্য অবাকের সাথে সাথে বেলির মাথায় দুশ্চিন্তাও ছেকে বসলো। এসব চিরকুটের কথা যদি খুনাক্ষরেও মা বাবা বা দাদা টের পায় তাহলে বেলির আর রক্ষে হবে না। বেলি কাগজটা নিয়ে বিছানায় বসলো। মনে হচ্ছে বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে, হাতের আঙ্গুলগুলোও যেন কাঁপছে। আস্তে ধীরে কাগজটা খুললো। আবারও একটি শুকনো হিজল ফুলের পাপড়ি। বেলি শুকনো পাপড়িটি হাতে তুলে নিল, তারপর চিরকুটটি পড়া শুরু করলো। নীলচে অম্বর আর সিঁদুর রাঙা সূর্যকোণের নিম্নে একটি প্রাচীন বটগাছে ছায়ে বসা এক মনোহরিণী ধরা দিল একজন ব্যক্তিত্ববান পুরুষের মনোমন্দিরে। মনোহরিণীর ঐন্দ্রজালে আটকা পড়ি সেই পুরুষের সবটুকু ব্যক্তিত্ব গোলবালির মতো ঝরঝর করে ভুবনে পতিত হলে পড়ে এর দায়ভার কার? সেই মনোহরিণী নিশ্চয়ই, নাকি ঐন্দ্রজালে আটকে পড়া সেই পুরুষের? চিরকুট পড়ার পর বেলির মনে হলো তার এই ব্যক্তিত্ববান পুরুষটির সাথে দেখা করা দরকার। কারণ বেলি বুঝে গেছে এই পুরুষটা সব চিরকুট তাকে নিয়েই লিখেছে। সেদিন বিনি সহ মধু হাওয়ার পাশে নদীর ধারের বটগাছের নিচে বসেছিল সে, আর সেদিন চিরকুট লেখা লোকটা তাকে আবারও দেখেছিল। হঠাৎ করে বেলির মনে আবার ভয়ের উপদ্রব ফিরে এলো। বাড়ির কেউ যদি জেনে যায় তখন বেলির কি হবে? এ কথা ভেবে বেলির চোখ ছলছল করে উঠল। ভয়ের তাড়নায় বেলি চিরকুট সহ কাঠের বাক্সটি চৌকির নিচে রেখে দিল, যাতে কারোর চোখে না পড়ে। পরদিন দুপুরবেলায় অবনিদ্র তার বোন আর ভাগ্নেকে নিয়ে বাড়ি পৌঁছালো। বিজু দাস তখন বাড়িতে ছিলেন না, খেতে গিয়েছিলেন। তাপসী দাস সবে রান্নার কাজ শেষ করে রসুই ঘর থেকে বের হলেন। অরুণিমা তাপসী দাসকে দেখে মা বলে ডেকে উঠল। তাপসী দাস তৎক্ষণাৎ ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। অরুণিমাও অনেকদিন পর মাকে পেয়ে আর চোখের জল আটকাতে পারল না। তখন বিজু দাস বাড়িতে ঢুকলেন। তিনি খবর পেয়েছেন তার মেয়ে এসেছে, তাই আর দেরি করেননি। ক্ষেতের কাজ সেরে ছুটে এসেছেন। এসে 2 বছরের নাতিকে কোলে তুলে নিলেন। এতদিন পর মেয়ে, ছেলে আর নাতিকে একসঙ্গে পেয়ে বিজু দাসের বাড়ি যেন খুশিতে ভরে উঠল। খেতে বসে তাপসী মেয়েকে জিজ্ঞেস করলেন, উনি কাজে ব্যস্ত মা, আমি যাওয়ার আগে খবর পাঠাতে বলেছেন, এসে নিয়ে যাবে। অবনিদ্র নিজেও খাচ্ছে, আবার ছোট ভাগ্নেটাকেও খাইয়ে দিচ্ছে। ওকে সবাই আদর করে বাবুন বলে ডাকে। অবনিদ্র এটা ওটা বলছে আর বাবুন হেসে গড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে তাপসী আর বিজু দাসও হেসে চলেছেন। দিন 2 পরে আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে সূর্যরশ্মির ধরণীর বুকে রোদের তাণ্ডব চালিয়েছে। মধ্যাহ্নের পর হুট করে মেঘের তাণ্ডব শুরু হলো। বেলির মনে হচ্ছে আকাশ রোদ আর বৃষ্টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আকাশের এই রোদ, এই বৃষ্টির সিদ্ধান্তহীনতার মধ্যে বেলি একটা সিদ্ধান্ত নিল। সে তার কল্প পুরুষকে নিয়ে লিখবে। চিরকুট যেই দিক তাকে তো সে চেনে না, জানে না। সে শুধু তার কাল্পনিক পুরুষকে জানে। জানালার দিয়ে হুড়মুড় করে দক্ষিণা হাওয়া ঢুকছে। বাগান বিলাস ফুল হাওয়ার বেগে দুলছে। দৃশ্যটা বেলির কাছে খুব মনোরম লাগলো। কাগজ কলম নিয়ে বেলি জানালার সামনে চেয়ারে পত্র লেখার জন্য বসলো। সবেমাত্র লেখা শুরু করলো, তৎক্ষণাৎ অপরূপা ঘরে এলো। অপরূপার আওয়াজ শুনে বেলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কি গো বৌদিদি, কিছু বলবে? অপরূপা একটু আয়েশ করে বিছানায় বসলো, তারপর একটু রয়ে শয়ে বলল, বলবো তো অনেক কিছু ননদিনী, তার আগে শোনো, এবার বোধ হয় আমার নন্দার মশাই আসার পালা, তা নিজেকে একটু তৈরি করে নিও। বেলি নির্বাক, বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার মনে হলো বাইরের আকাশে উড়ে বেড়ানো বিষাদগ্রস্ত মেঘগুলোর মধ্যে একখণ্ড মেঘ এসে বুঝি তার হৃদয়ে বসলো। বেলি নির্বাক আদলের দিকে চেয়ে অপরূপা উঠে এসে বেলির সামনাসামনি দাঁড়ালো। বেলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, শোনো ননদিনী, তোমাকে কেউ কিচ্ছুটি জানানোর প্রয়োজন মনে করলো না, কিন্তু আমার মনে হলো তোমাকে জানানোটা ভীষণ প্রয়োজন। আমাদের মাকুন্দা গ্রাম থেকে 4 গ্রাম দূরে অবস্থিত চেরোকা গ্রাম, সেই গ্রামের সব থেকে অবস্থাপন্ন বণিক পরিবারের একমাত্র ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। তবে বাবা দাদুর উৎসাহ থাকলেও আমি কিন্তু তোমার দাদার কোনো উৎসাহ দেখছি না, কারণ যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে
তার বয়স প্রায় 40 তো। তোমার দাদার কথা হচ্ছে এত বড় লোকের সাথে তার বোনের বিয়ে দেবেন না। আর বাবার কথা হলো ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের মতো, জাতগুলো আমাদের সাথে মিলে, বয়সটা না হয় ছাড় দেওয়া গেল। অপরূপার কথা শুনে বেলির চোখ ছলছল করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে অপরূপা আবার বলল, লোকটার বয়স বেশি হলেও সমস্যা ছিল না, কিন্তু লোকটার যে আগেও একটা বিয়ে হয়েছিল। গত বছর কলেরায় ওনার স্ত্রী মারা যান। এবার বেলির চোখ থেকে অশ্রুকণা ঝরতে লাগলো। সে কেমন অবিশ্বাসের চোখে তার বউ দিদির দিকে চেয়ে আছে। বেলি অনেক কথা বলতে চাইছে, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। তৎক্ষণাৎ কোন দিকে না তাকিয়ে সোজা ঘর থেকে বের হয়ে গেল। অপরূপা পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু বেলি শুনল না। এদিকে বেলির গমন পথে তার মার নীরবী বণিক কেমন শান্ত দৃষ্টিতে চেয়ে আছেন। মূলত তিনিই অপরূপাকে বেলির ঘরে পাঠালেন। তখনকার সমাজ আর সমাজের মানুষের চিন্তাধারা সেকেলে ধরনের হলেও বেলির মা নীরবী বণিকের চিন্তাধারা ছিল একটু উচ্চ পর্যায়ের। তাই তিনি মেয়ের ভবিতব্য মেয়ের থেকে আড়াল করতে চাননি। নীরবী বণিক নিজেকে এক অসহায় মা হিসেবে প্রমোদ গুনছেন, যিনি মা হয়েও মেয়ের ভালো চাইতে পারছেন না, আর না নিজের স্বামীকে কিছু বোঝাতে পারছেন। মধ্যাহ্ন শেষে প্রকৃতিতে অপরাহ্নের ছোঁয়া লাগলো। অম্বর থেকে রোদ আর মেঘের প্রতিফলন একই সাথে ধরনীর বুকে প্রভাব ফেলেছে। আপাতত বৃষ্টি আসার লক্ষণ নেই, তবুও গোয়ালারা মাঠ থেকে গবাদি পশু নিয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হচ্ছে। কৃষকেরা এখনো চাষাবাদের কাজে ব্যস্ত। ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা দল বেঁধে এখানে ওখানে খেলাধুলায় মত্ত। বেলির এসব কিছুর কোনো দিকই নজর নেই। সে আনমনা হয়ে সরু মাটির রাস্তা শেষে এখন মধু হাওয়া অরণ্যে যাওয়ার পথ ধরল। কিছুক্ষণ পর এসে নদীর ঘাটে পৌঁছালো। বেলির যখনই মন খারাপ থাকে তখন এসে এই নদীর ধারে বসে। এইটা তার ছোট বেলাকার অভ্যাস। মনে হয় নদীর মতো আর কেউ তার মনের কষ্ট নিবারণ করতে পারবে না। এই নদীই তার মন খারাপের একান্ত সঙ্গী। তবে আজ বেলির মন খারাপের রেশ আকাশ ছোঁয়া। আজ আর নদীর ধারে বসলো না। নদীর ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা, মাঝিরা কেউ নেই। তবে ছোকরা মতন একটা ছেলেকে দেখা যাচ্ছে। বেলি তাকে ডেকে জিজ্ঞেস করলো অপর পারে দিয়ে আসতে পারবে কি না। ছেলেটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বেলি নৌকায় উঠে বসলে ছেলেটি নৌকা ছাড়ল। এই সময়টাতে গায়ের বধূরা কলসি করে নদী থেকে জল নিয়ে যায়। সেই সময়ে কয়েকজন জল নিতে আসছিল। তাদের মধ্যে বিনির মা শিউলিও ছিল। তিনি বেলিকে দেখে জোরে হাঁক দিল। বেলির উত্তর দেবার মতন মনোবল ছিল না, তাও কোনো রকম চলন্ত নৌকা থেকে বলল, এই তো একটু ঘুরে আসি, দেরি করব না। বসন্তের শেষে প্রকৃতিতে গ্রীষ্ম আসার আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন ফুল ফলের গাছপালার দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায় ধরণীতে খুব শীঘ্রই গ্রীষ্মের পদার্পণ হবে। বেলি নৌকা থেকে নেমে হিজল গাছগুলোর দিকে তাকালো। সে হিজল গাছ কিংবা ফুল পছন্দ করে না, তবু আজ মনে হলো পাতাগুলো যেন আশ্চর্য সুন্দর হয়ে তার চোখে ধরা দিচ্ছে। বেলির মনে হলো আর সপ্তাহ খানেক পরে এই হিজল ফুলের রাজ্য হয়ে যাবে। বেলি হিজল গাছের সারি পার হয়ে একটু সামনে এগোলো। দেখলো বিভিন্ন ফল গাছ। আজ আর সে ফলের দিকে তাকালো না। অন্য সময় হলে নিশ্চয়ই এখন ফল পেড়ে শাড়ির আঁচলে বেঁধে বাড়ি ফিরত। ফল গাছ পার হয়ে আরও একটু ভেতরে একটি বড় অশ্বত্থ গাছ। বেলি গিয়ে অশ্বত্থ গাছের মোটা শিকড়ের ওপর বসলো। এই গাছের পাশ দিয়ে একটি সরু রাস্তা বয়ে গেছে। মূলত এটি ভিসুবা গ্রামে যাওয়ার রাস্তা। আজ হাটের দিন নয়, তাই এদিকে লোক সমাগম না থাকারই কথা। তাই বেলি আপন মনে অশ্বত্থ গাছের নিচে বসে রইল। মাঝে মধ্যে পরন্তু বিকেলের এক টুকরো সূর্যরশ্মি এসে বেলিকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আবার আশেপাশের বিভিন্ন গাছপালার পত্র পল্লবের ফাঁকে ফাঁকে একটু পরপর সূর্যরশ্মি এসে উকি দিচ্ছে। বেলি ভাবতে বসলো, সে তো তার ভবিষ্যৎ একান্ত পুরুষটাকে এমন কল্পনা করে নাই, তাহলে সে কিভাবে সব মেনে নিবে? বেলি চাইতো সে তার ভাগ্য পুরুষের জীবনের প্রথম এবং শেষ নারী হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে তার ভাবনার বিপরীতে সবটা ঘটবে।
বেলি আর ভাবতে পারছে না সে কেমন করে কেঁদে উঠল। এই পরন্ত বিকেলের নিস্তব্ধ অরণ্যের এক কোণে একটি সপ্তদশী কন্যা তার নিজের ভাগ্যের কথা ভেবে নির্বাক চিত্তে কেঁদে চলেছে। কে তার সাক্ষী? নিশ্চয় এই মধু হাওয়া, অরণ্যের বৃক্ষ, পত্র, ফুল, পাখি। বেলির কান্নার স্বরে তাদেরও কি কষ্ট হচ্ছে? হয়তো হচ্ছে, আবার হচ্ছে না। একটু পরে বেলি নিজেকে ঠিক করে বড় বড় বৃক্ষ আর তাদের ডালপালার ফাঁকে অম্বরের দিকে তাকালো। মনে হলো সূর্য পুরোপুরি মেঘের আড়ালে গিয়ে ধরণীতে ক্রমশ আধারে নিমজ্জিত করার প্রয়াসে চেষ্টারত। আকস্মিক বিভিন্ন পাখির কলতান বেলির শ্রবণেন্দ্রিয় ধরা দিল। এতক্ষণ কান্নার তোড়ে আর কোনো দিকে তার খেয়াল ছিল না। এখন বেলির মনে হচ্ছে মধু হাওয়া, অরণ্য বুঝি তার মনে একটু একটু প্রসন্নতার প্রভাব ফেলছে। বেলি উঠে দাঁড়ালো, আস্তে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নদীর পাড়ে এসে বেলির মনে হলো সে ভুল করেছে, মস্ত বড় ভুল। কারণ চারিদিকে প্রায় অন্ধকার, যে কোনো সময় তুমুল বর্ষণ নামবে, আর একটু পরে পুরোপুরি সন্ধ্যা নেমে পুরো প্রকৃতিতে গ্রাস করে ফেলবে। এইবার নিজের অবস্থান ভেবে বেলির কান্না পাচ্ছে। সে কিভাবে বাড়ি যাবে? তার চেয়ে বড় কথা, নদী কিভাবে পার হবে? নদী পার হওয়ার চিন্তায় বেলি যখন চারপাশে হন্যে হয়ে তাকাচ্ছে, ঠিক তখন তার চোখে পড়ল হিজল পাড়ের কোনায় একটা ছোট্ট নৌকা বাঁধা। সে দ্রুত বাঁধা নৌকার সামনে এসে দাঁড়ালো, কিন্তু মাঝি তো নেই। মাঝি কোথায়? নৌকা দেখে বেলি ভাবলো এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, কিন্তু সে আসার প্রদীপও বোধহয় নিভল বলে বেলি তৎক্ষণাৎ সেখানেই বসে পড়ল। ভাবতে বসলো কিভাবে আজ নিজেকে রক্ষে করবে। বাড়ির সবাই হয়তো তার জন্য উদ্বিগ্ন। বেলির এত এত চিন্তার মাঝে হুট করে পেছন থেকে কেউ একজনের কণ্ঠ শোনা গেল। এই সন্ধ্যেবেলায় একা অরণ্যে কেন এলে? আকস্মিক ভেসে আসা কণ্ঠ স্বরেই মালিককে দেখার জন্য বেলি পেছন ফিরল। দেখলো তার থেকে একটু দূরে তাদের গ্রামের স্কুলে নতুন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। এই সন্ধ্যার রাতে গহীন অরণ্যের পাড়ে অপরিচিত একটা পুরুষ মানুষকে দেখে বেলির ভয় যেন আরও দ্বিগুণ হয়ে গেল। ভয়ের তাড়নায় বেলির মস্তিষ্ক যেন অচলাবস্থায় পরিণত হলো। এদিকে অবনিদ্র বুঝতে পারছে না এই আবহাওয়ায় বেলি অরণ্যের কি করছে, তাও আবার এমন একটা সময়ে। অবনিদ্র কয়েকদিন যাবৎ ব্যস্ততা, তখন নদীর পাড়ে আসতে পারেনি। ছোটবেলা থেকে অবনিদ্রের হিজল গাছ আর ফুলের প্রতি অপরিসীম মায়া। আজ একই কারণে সে এই হিজল পাড়ে এলো। একটু আগেই এসে পৌঁছেছে। তারপরেই হুট করে আকাশে পরিপূর্ণ মেঘের বিস্তার শুরু হলো। ভাবলো বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি প্রস্থান করা উচিত। তখনই তার চোখে ধরা পড়ল গহীন অরণ্য থেকে ছুটে আসা হলদে শাড়ি পরা এক সপ্তদশী কন্যা। মনে হচ্ছিল সে যেন নিজের নীড়ে ফেরার উপায় খুঁজতে দিক ছুটছে। কি হলো বললে না তো? এই অসময়ে এখানে কেন এলে? অবনির্জের কথা বলার ধরনে বেলির কথা মনে হলো যে সে বেলিকে বহু যুগ আগে থেকে চেনে। বেলি তার ভয়ের আড়ষ্টতা নিজের ভেতরে সুপ্ত অবস্থায় রেখে প্রত্যুত্তরে বলল, ঘুরতে এসেছিলাম, কিন্তু আবহাওয়া এমন প্রতিকূলে যাবে তা ভাবিনি। এখন বাড়ি ফেরার কোনো উপায় আছে কি? কেন মাঝিকে তো দেখাও যাচ্ছে না। এই নৌকা আমি চালিয়ে এসেছি, মাঝি লাগবে না, চলো। অবনির্জের কথায় বেলি আশ্চর্য। মাস্টার মশাই আবার নৌকাও চালাতে পারে? তবে নিজের আশ্চর্যখানি ঢেকে সে অবনির্জের সাথে নৌকায় উঠল। অবনির্জ বৈঠা বাইকে শুরু করলো। চারদিকে জলের কলকল স্রোতধ্বনি যেন মুখর হয়ে উঠল। বেলি সেই জলের দিকে এক মনে তাকিয়ে চুপটি করে বসে রইল। আর অবনির্জের ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে নৌকায় যে আরও একজন মানুষ আছে তা সে জানেই না। যখন নদী পার হয়ে তারা ঘাটে নামলো, তখন সন্ধ্যা পুরোপুরি ঝেঁকে বসেছে। এই সন্ধ্যায় তোমার একা যাওয়াটা ঠিক হবে না, চলো এগিয়ে। অবনির্জের কথায় বেলি কোনো দ্বিমত করল না। তার পিছু পিছু নির্বিকারে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বেলি চারপাশে নজর দিয়ে বুঝলো কোনো জনমানবের চিহ্ন নেই। আবহাওয়ার দরুন সবাই বোধহয় ঘরে ঢুকে দৌড় দিল। একটু পরে আকস্মিক বাতাসের গতিবেগ বেড়ে গেল। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করলো।
বেলিদের বাড়ির কাছাকাছি আসতেই অবনিদ্র বেলিকে কিছু না বলে উল্টো পথে হাঁটা শুরু করলো। গন্তব্য মোহনা গ্রাম। বেলি বুঝতে পারলো অবনিদ্র চলে যাচ্ছে। সেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং দ্রুত গতিতে বাড়িমুখো হাঁটছে। ততক্ষণে ঝুমঝুম করে ধরণীর বুকে তুমুল বর্ষণের আগমন ঘটল। আকস্মিক অবনিদ্রের গলা থেকে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন শোনা গেল। এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায় এমন দিনে মন খোলা যায়, এমন মেঘর স্বরে বাদল ঝোড়ো ঝোড়ে তপহীন ঘন তমসায়। বেলি মাত্র বাড়ির মূল ফটকে পা রাখবে তখনই তার শ্রবণীয় নেন্দ্রীয় রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে এলো। এক মুহূর্তের জন্য বেলি থমকে দাঁড়ালো। তৎক্ষণাৎ পিছন ফিরে দেখলো অবনিদ্র এক মনে হেঁটে চলেছে আর তার কাছ থেকেই গানের সুর ভেসে আসছে। বেলি কেউ কিছুক্ষণ যাবৎ অবনিদ্রের গমন পথে চেয়ে রইল, তারপর আবার তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বেলি উঠোনে পৌঁছে দেখলো তার দাদা নির্দয় ঘর থেকে ছাতা মাথায় ধরে বের হচ্ছে। নির্দয় বেলিকে দেখে দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি? আমি মাত্র বাড়ি ফিরলাম, আর সাথে সাথেই মা আর তোর বৌদিদি জানালো তুই নাকি সেই আপরতাহে বাড়ি ছেড়ে বের হয়ে এখনো ফিরিসনি। দাদার এত কথায় বেলির মধ্যে উদ্যোগ এর সৃষ্টি হলো। সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে বাবাকে কি জবাব দিবে। বেলি কিছু বুঝতে যাবে তার আগেই নির্দয় বোনের হাত ধরে বাড়ির পেছন দিকে যেতে লাগলো আর বলল, এখন সামনে গিয়ে যাওয়ার দরকার নেই, বাবা বাসার ঘরে বসে আছেন, পিছনের দরজা দিয়ে চল। আজ তুমি আমাকে বাবার হাত থেকে বাঁচাতে চাইছো যে? বেলির প্রশ্নে নির্দয় কেন যেন হুট করেই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। বোনের দিকে তাকিয়ে তার বুকটা কেমন ধরফড় করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে বলল, এত কথা বলিস কেন? এমনিতেই পুরো ডিজে গেলি, বাধাবি, চল তাড়াতাড়ি। বেলি আর কিছু বলল না। সে বোধ হয় তার দাদার মনের কথাটা আজ বুঝতে পারছে। পেছনের দরজা দিয়ে ঢুকলে একটা গলি, সেই গলির প্রান্ত ভাগেই বেলির ঘর। বেলি ঘরে ঢুকে আস্তে ধীরে দৌড় দিল। ভেজা শাড়ি পাল্টে একটা সবুজ রঙের শাড়ি গায়ে জড়িয়ে নিল। বসার ঘরে মিহিরকান্ত বণিক আর বসক বণিকের মধ্যে কিছু বিভিন্ন কথাবার্তা চলছে। তাহলে বাবা আমি কি তাদেরকে আগামীকাল একটা খবর দেব? না মানে মেয়েকে তো আগে দেখতে হবে, তাই না? অশোক বণিকের কথায় মিহিরকান্ত বণিক বললেন, হ্যাঁ, কালকে একটা খবর পাঠিয়ে দাও। আমিও চাইছি না আর কোনো বিলম্ব হোক। দুজনের কথার মাঝে নির্দয় সেখানে উপস্থিত হলো। সে বাবা আর দাদুকে উদ্দেশ্য করে বলল, আমি বলছিলাম আর একটিবার কি ভেবে দেখার প্রাইস করলে হয় না? একটা বিপত্তিক পুরুষের সাথে বুঝি আপনারা আমার বোনের বিয়ে দিবেন? তোমার বোন হওয়ার পাশাপাশি দর্শন আমার মেয়ে হয়। বাবা হয়ে আমি নিশ্চয়ই আমার মেয়ের খারাপ চাইবো না। আর সব থেকে বড় কথা, ওখানে বিয়ে হলে আমার মেয়ে সুখে থাকবে, তাদের কোনো কিছুর অভাব নেই। বাবার কথায় নির্দয়ের রাগ যেন তত্তর করে বাড়ছে। তবে সে আর একটি কথাও শুনল না বা বলল না। সোজা বসার ঘর থেকে প্রস্থান করলো। সে বুঝে গেছে এদের সাথে সারাক্ষণ কথা বললেও কোনো লাভ হবে না। এই সন্ধ্যা রাতে তুমুল বর্ষণে ভিজে জুবুথুবু হয়ে অবনিদ্র বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই তাপসী দাস এবং একের পর এক প্রশ্ন করা শুরু করলেন। দেখছো তো পুরো ভিজে গেলাম, আগে বেদা কাপড় ছাড়ি, তারপর তোমার সব প্রশ্ন তো দিচ্ছি মা। এই কথা বলে অবনিদ্র নিজের ঘরের দিকে অগ্রসর হলো। একটু পরে অরুণিমা তার ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে এলো। তখনই অবনিদ্র নতুন পোশাক পরিধান করে বসার ঘরে উপস্থিত হলো। বাবুন অনেকক্ষণ পর তার মামাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ল। অবনিদ্র বাবুনকে কোলে নিয়ে অরুণিমার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? অরুণিমা বলল, ঘুমাচ্ছে, শরীরটা নাকি একটু খারাপ লাগছে। ডাক্তার ডাক লাগবে? অবনিদ্রের কথায় অরুণিমা হেসে উঠল। হাসতে হাসতে বলল, গ্রাম দেশে তুই ডাক্তার কোথায় পাবি রে দাদা? বৈদ্য বা কবিরাজ পেতে পারিস। এতে হাজার কি আছে, ভুল করে বলে ফেলেছি। আর দরকার হলে শহরে নিয়ে বাবাকে ডক্টর দেখাবো। আরে না, তেমন কিছু নয়, হালকা একটু মাথা ধরেছে, বললো ঠিক হয়ে যাবে। মা পিঠা বানাচ্ছে, চল যাই। বেলি নিজের ঘরে শুয়ে আছে। ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলছে। বাইরে এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই। বোধহয় আজ সারা রাত্রিও থামবে না।
নীরবী বণিক বেলির ঘরে এসে বিছানায় বসলেন। আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত দেরি করে ফিরলি যে? নিশ্চয়ই মধুভাবা অরণ্যের ধারে গিয়েছিলি। মায়ের আদুরে কণ্ঠস্বরে বেলির বুকের ভিতর যেন কান্নারা উতলে উঠছে যাচ্ছে। ভাঙা গলায় কোনো রকম বলল, নদীর ওপারে গিয়েছিলাম মা। হুট করে এমন অন্ধকার করে বৃষ্টি নামবে তা ভাবতে পারিনি। তাহলে ফিরলি কিভাবে? ও পাড়ের নৌকা ছিল? নীরবী বণিকের চিন্তারত কণ্ঠের বিপরীতে বেলি সত্যটা বলবে নাকি চেপে যাবে বুঝতে পারছে না। একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিল সত্যটাই বলবে। এখানে তো গোপন করার মতো কোনো কথা নেই। বেলি উঠে বসলো, মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ওইখানে নৌকা ছিল তো মাঝি ছিল না মা। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম আজ বোধহয় সহজে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু পর মুহূর্তেই স্কুলের নতুন মাস্টার মশাইকে দেখলাম। উনি নাকি নিজে নৌকা চালিয়ে ঘুরতে গেলেন, উনি পৌঁছে দিলেন আমাকে। নীরবী বণিক সবটা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন, কিন্তু আবার দুহাত তুলে ঠাকুরের নিকট কৃতজ্ঞতা জানালেন। মেয়েটা যে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরল এই ঢের। এখন চল খেয়ে নে, দুপুরের পর থেকে তোর পেটে কিছুই পড়েনি, একেবারে খেয়ে তারপর ঘুমাবি। নীরবী বণিকের কথায় বেলি আর উচ্চবাক্য করল না, মায়ের সাথে হেসেলের পথ ধরল। তাপসী দাস গরম গরম তেলের পিঠা বানাচ্ছেন। অবনীর্য অরুণিমা আর বাবুন গরমা গরম পিঠা খেতে ব্যস্ত। একটু পরে বিজু দাসও এসে পিঠা খাওয়ায় যোগ দিলেন। তাপসী দাস তখন ছেলেকে উদ্দেশ্য করে বললেন। অবনীর্য মায়ের কথায় কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবলো, তারপর একটু রয়ে শুয়ে বলল, কি আর বলবো, বৃষ্টির কারণে পেতে দেরি হলো, এই তো। এতে আবার বলার কি আছে মা? বিজু দাসের কথায় অবনীর্য ঘাড় নেড়ে যায় সায় জানালো। হুট করে অবনীর্য কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন নতুন কিছুর আভাস দিচ্ছে, কিন্তু অবনীর্য ঠিক ধরতে পারছে না ব্যাপারটা। পরদিন অপরাহ্ন বেলা বেলির একমাত্র পিসি অতসী বণিক অনেক দিন পর বাবার বাড়িতে এলেন। একমাত্র ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, তাই তিনি সেই ভোরবেলা ভিসুবা গ্রাম থেকে রওনা দিলেন। অতসী বণিকের স্বামী বিহল বণিকও এসেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেও বিয়ে করে সংসারী হয়ে গেল। নীরবী বণিক একমাত্র ননাস ও তার বরকে আপ্যায়নে ভীষণ ব্যস্ত। নীরবী বণিক একমাত্র ননদ আর তার বরকে আপ্যায়নে ভীষণ ব্যস্ত। অতসী বণিক আসার পর থেকে বারবার বলে চলেছেন তিনি যখন এসেছেন তখন একেবারে বেলির বিয়ের পর্ব শেষ করে তবেই শ্বশুরালয়ে ফিরবেন। আর মনোরমা বণিক মেয়ের কথায় শুধু সায় জানাচ্ছেন। নীরবী আর অপরূপার মুখে বেলির বিয়ের প্রসঙ্গে কোনো শব্দ শোনা যাচ্ছে না। এদিকে ছোট্ট নিহি আসার পর থেকে বিহল বণিকের কোলে চড়ে আছেন। বিহল বণিক আসার পর নিহির জন্য অনেক খেলনা নিয়ে এসেছেন, এর জন্যই এত ভাব। অশোক বণিক আর নির্দয় সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশ করলো। বাবা ছেলে মিলে সেই প্রভাবেতে শহরে গিয়েছিল ব্যবসার কাজে, বিভিন্ন ফসল সবজি ও মশলা নিয়ে। অশোক বণিক প্রভাত বেলায় একখানি আমন্ত্রণপত্র লিখে চেরোকি গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আগামীকাল অপরাহ্নের বেলিকে দেখতে আসার কথা জানিয়ে তিনি পত্র পাঠালেন। অশোক বণিক বাড়িতে প্রবেশ করেই ভগ্নিপতি বেহল বণিকের সাথে খোশ গল্পে ব্যস্ত হয়ে পড়লেন। নির্দয়ের এসব কিছুই ভালো লাগছে না। সে পিসি আর পিসেমশাইকে প্রণাম সেরে নিজের ঘরে চলে গেল। নীরবী বণিক আর অপরূপা আজকের সাথে সাথে আগামীকালকের অনাগত অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন তোড়জোড়ে ব্যস্ত। বেলি নিজের ঘরে। গতকাল সন্ধ্যারাতে বাড়িতে প্রবেশের পর সে আর বের হয়নি, এমনকি দরকার ছাড়া নিজের ঘর থেকেও বের হচ্ছে না। সারাক্ষণ নিজের ঘরে বসে নির্ভীকভাবে চোখের অশ্রু বিসর্জনের মত্ত সে। এর মাঝেও বেলির মাস্টার মশাইয়ের কথা মনে পড়ছে। তার হুট করে মনে হলো সেদিন বৃষ্টিতে ভেজার সময় যে পুরুষের অবয়ব দেখে সে থমকে গিয়েছিল সে আর কেউ নয়, মাস্টার মশাই। কারণ সেদিনের পুরুষ অবয়বের সাথে গতকালকের মাস্টার মশাইয়ের অবয়ব সম্পূর্ণ মিল। এ কথা স্মরণে আসতে বেলি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে কাঠের বাক্সটি নিয়ে এলো। তিনটি চিরকুট আবারও সূক্ষ্মভাবে দেখছে। সেদিন বৃষ্টিতে ভেজা নিয়ে যে চিরকুটটা লেখা বেলি
সেটা হাতে নিয়ে বসে রইল। আরও একবার সে চিরকুটটা পড়ল। এক শান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষুজোড়া সাক্ষী হলো শোক শোক আবেশে জড়ানো এক বৃষ্টি বিলাসী স্নিগ্ধ আধরে। বেলি কিছুক্ষণ যাবৎ চিরকুটটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর নিজের মনেই বলল, সেদিন একমাত্র ওই পুরুষটাই আমাকে উঠোনে দেখেছিল, তাহলে ওই চিরকুটটা নিশ্চয়ই তার লেখা। কিন্তু উনি যদি মাস্টার মশাই হন তাহলে কিভাবে সম্ভব? উনি কেন আমাকে নিয়ে লিখবেন? আর সব থেকে বড় কথা, গতকাল ওনার আচরণ স্বাভাবিক ছিল, তাহলে এইসব? বেলি আর ভাবতে পারছে না, তার মস্তিষ্ক যেন আর কিছু নিতে পারছে না। পরদিন প্রাতবেলায় বিনি বেলিদের বাড়িতে এলো। এসে বেলির ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোর দেখা নেই কেন? বের হোস না? কাকু বকেন নাকি? বিনির একসাথে এত প্রশ্নে বেলির কোনো হেলদোল নেই। সে উদাস নয়নে জানালার বাইরের দিকে গাঢ় নীলচে অম্বরের দিকে চেয়ে আছে। বিনি আবার বলে উঠল, শুনলাম আজ নাকি তোকে দেখতে আসবে, আবার বিয়ের তারিখও নাকি পড়বে। সত্যি? তুই তো আমাকে কিছু বললি না বেলি। বিনির কণ্ঠে মন খারাপের রেশ বুঝে বেলি এবার ওর দিকে তাকালো। আমি নিজেও কিছু জানতাম না রে, তোকে আবার কখন বলবো? শুনলাম পাত্রের বয়স নাকি অনেক বেশি, আগেও নাকি একটা বিয়ে হয়েছিল। এটা কি সত্যি? বেলি এবার কেঁদে উঠল। ছোটবেলা থেকে বেলি চঞ্চল, কিন্তু কথায় কথায় কাদার মতো মেয়ে নয়। বিনি বোধ হয় কখনো বেলিকে এমন কান্নারত অবস্থায় দেখেনি। সে কি বলে নিজের সইকে সান্ত্বনা দিবে সেটাও বুঝতে পারছে না। সময়টা মধ্যাহ্নের কিছুটা পর। বণিক বাড়িতে নতুন অতিথিদের আগমন ঘটল। চেরোকি গ্রামের অমূল্য বণিক, সাথে তার ছেলে নৃপেন বণিক এবং নিপেনের জ্যাঠা, কাকা, মামারা এসেছেন। অশোক বণিক, বিহল বণিক আর নির্দয় অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত। মিহিরকান্ত বণিক বসার ঘরে বসে আছেন। অশোক বণিক চান বিয়ের পাকা কথাটা আজই সেরে ফেলতে, এজন্য তিনি একটু চিন্তিত বটে। বাড়ির গৃহিণীরা সবাই বিভিন্ন রকম খাবারের পদ সাজিয়ে অতিথিদের সামনে হাজির করেছেন। অশোক বণিক পাত্রের বাবা অমূল্য বণিকের সাথে বিভিন্ন কুশলাদি বিনিময় করেছেন। তবে তিনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অতিথিদের সবার মুখে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বসার ঘরে এক বিরাট বৈঠক বসেছে বললে ভুল হবে না। অমূল্য বণিক একটু ইতস্ততভাবে করে বললেন, আমরা তো আসার পথে শুনলাম আপনার মেয়ের সাথে নাকি গ্রামে একজন মাস্টার মশাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অমূল্য বণিকের আকস্মিক বার্তায় বসার ঘরে যেন বজ্রপাত হলো। সকলের চোখ মুখের অবস্থা এখন তেমনই। নীরবী বণিক, মনোরমা বণিক, অতসী আর অপরূপা হেসেলের ঘর থেকে সবটা শুনছেন। তারাও অবাক। ইতিমধ্যে বেলির পিসি অতসী বণিক নানা কটু কথা বলা শুরু করেছেন। বেলির মা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। অশোক বণিক বললেন, আপনারা বোধহয় ভুল শুনেছেন, আমার মেয়ের এমন সম্পর্ক নেই। আপনার গ্রামে পা রাখার সাথে সাথে এই খবর পেয়েছি। অশোক মশাই, নেহাত এত দূর থেকে এলাম। যদি আরও একটু আগে খবরটা পেতাম তাহলে নিশ্চয়ই আমরা আজ আপনার বাড়িতে আসতাম না। পাত্রের জ্যাঠা উক্ত কথাটি বলে অশোক বণিকের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছেন। পাত্রের আরেক কাকা বললেন, ধনী বাবার একমাত্র মেয়ে, তাই বোধহয় শিকল ছেড়ে দিয়েছেন, তাই না মশাই? যতই হোক মেয়ে মানুষকে সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দি রাখতে হয়। ছেড়েছেন তো উড়েছে, সমাজের নিয়মই এটা। আবার আরেকটা কথাও শোনা যাচ্ছে, আপনাদের মেয়ে নাকি গত সন্ধ্যা রাতে সে মাস্টার মশাইয়ের সাথে নদী বিলাসে গিয়েছিল। এখন আপনারা কিছু না জানার ভান করতেছেন, তাই না? বোনের নামে এত কিছু শুনে নির্দয়ের চোখ মুখ কঠোর হয়ে গেল। আকস্মিক সে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেই ফেলল, থামুন আপনারা। তখন থেকে আমার বোনের নামে আজে বাজে যতই কথা বললেন চলেছেন, আমাদের তো কিছু বলার সুযোগ দিবেন। অমূল্য বণিক বললেন, তোমরা আবার কি বলবে বাবা? তোমাদের মেয়ের কুকীর্তি ঢাকার জন্য অজুহাত খুঁজবে, এই আর কি। আসলে আমাদের এই ভুল ছিল, ভালো মতন খোঁজখবর না নিয়ে এখানে আসা। এই কথা বলে পাত্রপক্ষরা সবাই উঠতে উদ্যত হলেন। অশোক বণিক আর মিহিরকান্ত বণিক সবাইকে অনুরোধ করেছেন যাতে মেয়েটাকে একবার হলেও দেখে যায়। ওনারা কারো কোনো কথা শুনলেন না, সবাই একে একে চলে গেলেন। খাবারের পদগুলো অতি অবহেলায় চৌকির উপর পড়ে আছে। নির্দয় একপাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মনোরমা বণিক আর নীরবী বণিক হেসেলের দাওয়ায়
দাঁড়িয়ে শাড়ির আঁচল চেপে কাঁদছেন। অপরূপার চোখেও পানি। শুধু অতসী বণিক নিজের ভাইয়ের বউকে বিভিন্ন কটু কথা বলেই চলেছেন। তার ধারণা নীরবী মেয়েকে মানুষ করতে পারেনি। অবনিদ্র স্কুলের পড়ানো শেষ করে বাড়িমুখো হাঁটছিল। পথে মাকুন্দা গ্রামের এক লোক অবনিদ্রকে দেখে জিজ্ঞেস করলো, মাস্টারমশাই কেমন আছেন? ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? ভালো বাবা। তা শুনলাম বৈনিক বাড়ির মেয়ের সাথে নাকি তোমার সম্পর্ক আছে, কথাখানা কি সত্য বাবা? অচেনা লোকের মুখে এমন একটা কথা শুনে অবনিদ্র কিংকর্তব্য বিমূঢ়। কি বলছেন কাকা, কোথা থেকে শুনলেন? অবনিদ্রের হতবিহম্বল অবস্থা দেখে লোকটা যেন মজা পেল। সে আরেকটু রসিয়ে অন্যের থেকে শোনা কথাগুলো বলা শুরু করলো। আজ তো বৈনিক বাড়ির মেয়েরে দেখতে আসার কথা ছিল, দেখতে আসছিল, কিন্তু ছেলে পক্ষরা নাকি বললো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। গ্রামের মানুষদের থেকে ওনারা শুনছেন। আবার শুনলাম তোমরা নাকি গতকাল বৃষ্টির মধ্যে একসাথে নদীতে গিয়েছিলা। অবনিদ্র এইবার ভীষণভাবে ধাক্কা খেলো। সে এখন এই লোকটাকে কি বলবে তাও বুঝতে পারছে না। তবে লোকটার তার উত্তরের জন্য দাঁড়ালো না। অবনিদ্রও একটুক্ষণ দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো। তবে সে এখন আর নিজের মধ্যে নেই। সে বুঝতে পারছে অঘটন যা ঘটার ঘটে গেছে। এমন অজপাড়া গায়ের অবুঝদার মানুষগুলো তিলকে তাল বানিয়ে ফেলেছে। সে নিজের জন্য চিন্তা করছে না, তার সব চিন্তারা গিয়ে পড়ল বণিক কন্যার উপর। নিজের ঘরে সাজসজ্জা সেরে বেলি অপেক্ষা করছিল, কিন্তু পাত্রপক্ষের সামনে তার আর যাওয়া হলো না। বসার ঘরের এত এত শোরগোল বেলির কর্ণকুহরে ঠিকই পৌঁছেছে। তখন থেকেই সে ভয়ে আড়ষ্ট। শব্দহীন কান্নারা অশ্রু হয়ে নির্গত হচ্ছে। এত মিথ্যে অপবাদ নেওয়ার ক্ষমতা যে বেলির নেই। কিছুক্ষণ পরে অপরূপা বেলির ঘরে প্রবেশ করে। তৎক্ষণাৎ দৌড় আটকে দিল। বেলিকে বলল, আপনারা কি বলে গেল এসব? সবটা সত্যি? অপরূপার প্রশ্ন শুনে বেলি এবার শব্দ করে কেঁদে দিল। কান্না মুখে কোনো রকম বলল, সবটা মিথ্যে বৌদিদি, সবটা। বেলি আর কিছু বলতে পারল না। বসার ঘর থেকে অশোক বণিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দর্শনা, এক্ষুনি আমার সামনে উপস্থিত হও, এক মুহূর্ত বিলম্ব নয়। বাবার কথায় বেলি ভয়ে ভয়ে নিজের বৌদিদির পানি চাইল। অপরূপা চোখ দিয়ে বুঝালো সে অসহায়। বেলিকে এখন যেতেই হবে। চলো নন্দিনী, বিলম্ব হলে বাবা আরও রেগে যাবেন। ভয় পাবে না, সত্যটা বলবে। বেলির দিকে তাকাতে অপরূপার কেমন যেন কষ্ট হচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে বেলির দুষ্টুমি, চঞ্চলতা আর মিশুক ভাব দেখে সে যেন মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এই যে দিনের মধ্যে কতবার বৌদিদি করে ডেকে ডেকে বাড়ি মাথায় তুলে, এর মাথাটা কি নেহাত কম? এই জন্যই তো বেলির বিয়ের কথা ওঠার পর থেকে অপরূপার মনটাও ভালো নেই। অপরূপার কথায় বেলির ভয় যেন আরও জেঁকে বসলো। বসা থেকে উঠে দাঁড়ালো, মনে হচ্ছিল পা স্লোথ হয়ে আছে, পুরো শরীরের কাঁপুনি সুস্পষ্ট। অপরূপা বেলিকে ধরে বসার ঘরের পথ ধরল। বসার ঘরে একটা থমথমে অবস্থা বিরাজমান, কারোর মুখে কোনো রা নেই। নীরবী বণিক এক কোণে দাঁড়িয়ে এখনও নিঃশব্দে কেঁদে চলেছেন। অপরূপা বেলিকে নিয়ে এসে মাত্র বসা থেকে ঘরে উপস্থিত হলো। তখনই অশোক বণিক অগ্নিঝরা দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। পারলে এখনই যেন মেয়েকে ভস্ম করে দেন। সবটা তো নিজের কানে শুনলে, এবার আমি নিজের কানে তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। বেলি ভয়ে লজ্জায় কুণ্ঠিত। কি বলবে কি করবে যেন মস্তিষ্কে কিছুই ধরা দিচ্ছে না। সত্যটা বললেও কি বাবা বিশ্বাস করবেন? এই উদ্যোগ তার মনের অস্থিরতা শত গুণ বাড়িয়ে দিচ্ছে। সবটা ভুল বাবা, সবটা বিশ্বাস করুন। কোনো রকম কান্না জড়িত কণ্ঠে বেলি কথাটা বলল। তবে গত সন্ধ্যা রাতের ঘটনা কি মিথ্যে? আমি সত্যি অরণ্যে গিয়েছিলাম বাবা, তবে অমন আকাশ খারাপ হবে আর অন্ধকার হবে আমি ভাবতে পারিনি। কোনো নৌকা কিংবা মাঝিও ছিল না, তাই মাস্টার মশাইয়ের সাথে ফিরেছিলাম। তবে বাবা আমি এর আগে কোনোদিন ওনার সাথে কথা বলিনি, বিশ্বাস করুন বাবা। তুমি কিভাবে আমাকে বিশ্বাসের কথা বলছো? আর না হয় ধরলাম তোমার সব কথা সত্য, কিন্তু তুমি গ্রামের মানুষকে কি বিশ্বাস করাতে পারবে? আশেপাশে সব গ্রামে তোমার কথা ছড়িয়ে পড়েছে, বুঝতে পারছো তুমি? আমার তো এখন মনে হয় তোমার বিয়েটাও বোধ হয় দিতে পারবো না, আই বুড়ো করে করে রাখতে হবে। অশোক বণিকের কথায় নীরবী আর চুপ থাকতে পারলেন না। আপনি এইসব কি কথা বলছেন? আমি জানি আমার মেয়ে কোনো ভুল কথা বলছে না। এই সমাজ আর সমাজের
মানুষ আমার মেয়ের গায়ে কলঙ্ক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আপনি সেই সমাজের পক্ষ নিয়ে নিজের মেয়েকে এমনভাবে কথা শোনাচ্ছেন। বুঝে শুনে কথা বলনি রবি, আমি যা বলেছি তার মধ্যে একটা শব্দও মিথ্যা নয়। বাবার কথা শুনে নির্দয় যেন হতভাগ। সে বলল, আপনি কার সাথে বেলের বিয়ে দিতে চাইলেন বাবা? একটা মেরুদুদ্ধ গহীন পুরুষের সাথে কিছুক্ষণ আগে সবাই যে এত কথা বলাবলি করছিল, আপনি সেই পুরুষটার মুখ থেকে একটা শব্দও শুনেছেন? আমার তো মনে হচ্ছিল সে একটা কলের পুতুল। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে। তাহলে তোমার বোনকে তুমি কিভাবে বিয়ে দিবে দাও, আমি আর এসবের মাঝে নেই। এই কথা বলে তৎক্ষণাৎ প্রস্থান করলেন অশোক বণিক। বেলিও কাঁদতে কাঁদতে নিচের ঘরের দিকে অগ্রসর হলো। অতসী বণিক এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার তিনি মনোরমা বণিককে উদ্দেশ্য করে বললেন। মনোরমা বণিকও অনেকটা ভেঙে পড়েছেন, যার দরুন মেয়ের কথাই প্রত্যুত্তর করলেন না। প্রকৃতির বুকে গোধূলির ছায়া নেমেছে। গোধূলির অম্বরে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে নিজের নীড়ে ফেরায় মত্ত। কর্মব্যস্ত মানুষরাও নিজেদের কর্মের পরিসমাপ্তি শেষে ঘরে ফেরায় উদ্যত। তবে অবনিদ্র আজ এখনও বাড়িমুখ হয়নি। মোহনা গ্রামের বিশালাকার পুকুর পাড়ে আনমনা হয়ে বসে আছে সে। সূর্য দিগন্ত কোণে বিদায় নিচ্ছে। শেষ মুহূর্তের লালচে আভা অবনিদ্রের দু চোখে যেন ভ্রম তৈরি করেছে। আর উদাস নয়নে সেদিনের সপ্তদোষী কন্যার মুখাবয়ব যেন ভেসে বেড়াচ্ছে। তার এলোমেলো চলন আকস্মিক ভয় পাওয়া অবনিদ্রের মনকে যেন উদ্যত করে তুলেছে। অবনিদ্র আনমনা হয়ে আপন মনেই বলে উঠল, তুমি সেদিন যতই ভয় না পাওয়ার চেষ্টা করে দেখেছো, আমি কিন্তু প্রথম থেকেই তোমার ভয় পাওয়া ধরে ফেলেছি দর্শনা বণিক। অবনিদ্র ভাবল, মিথ্যে হোক আর যাই হোক, তার জন্যই যখন আজ বেলির এই করুণ অবস্থা, তাহলে এই অবস্থা থেকে বেলিকে রক্ষা করার দায়িত্বটাও নিশ্চয়ই তার। বেলির বর্তমান পরিস্থিতি নিয়ে অবনিদ্র উদ্বিগ্ন। সে বুঝতে পারে একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। অবনিদ্র পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে চারিদিকে অন্ধকার ঝেপে বসেছে। পুকুর আর বড় বড় মাঠের মাঝখানে সরু মাটির রাস্তা দিয়ে অবনিদ্র হাঁটছে। দুপাশে সারি সারি কত গাছপালা, গাছের ডালে কত পাখির আনাগোনা। পাখিদের মিষ্টি মধুর গুঞ্জন অবনিদ্রের কর্ণকুহুরে সুখ সুখ হয়ে ধরা দিচ্ছে। এই মুহূর্তে তার মনটা যেন একটু হালকা হলো। প্রকৃতির অনিদ্র সুন্দর এই রূপ অবলোকন করতে করতে অবনিদ্র বাড়ির দৌড়ে পা রাখল। পা রাখতেই তাপসী দাস ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। তাপসী দাসের বলার দরুনে অবনিদ্রের মনে হলো তার মায়ের সব মমতা গিয়ে মেয়েটার উপর বর্ধিত হচ্ছে। তোমাকে কে বলেছে সব? গ্রামের মানুষ মিথ্যে রটাচ্ছে মা। ওদের কাজই হচ্ছে ছোট কিছুকে বড় করে উপস্থাপন করা। মা ছেলের কথার মাঝে বিজু দাস এবং অরুণিমাও বাইরে এলো। অরুণিমা বলল, আমার মনে হয় ওই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে, না হলে মেয়েটা সমাজে মানুষের কটু কথার তলায় চাপা পড়ে যাবে। বিজু দাসের কথায় অবনিদ্রের মন কেমন বিচলিত হয়ে উঠল। এটাই তো সত্য। সে আর এক মুহূর্ত বাইরে না দাঁড়িয়ে নিজের ঘরে চলল। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। এক পক্ষ আগেই প্রকৃতি থেকে বসন্ত পুরো দমে বিদায় নিয়েছে। বণিক বাড়ির অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। সর্বদা থমথমে অবস্থা বিরাজমান। সেই সাথে বণিক বাড়ির মানুষগুলো উপর সমস্ত মানুষদের নানান কটু কথাও থামেনি। অবশ্য সমাজটা এমনই, মেয়েদের সামান্য খুঁত বড় করে দেখা হয়। দোষ না করেও মেয়েদেরকে দোষী বানানো হয়। আর পুরো মেয়ে জাতীয় তখন সেই বিপদগ্রস্ত মেয়েটার বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ মেয়েরাও মেয়েদের বোঝার চেষ্টা করে না। আর রইল পুরুষ জাতি, তারা তো সদা সর্বদা মাথা উঁচু করে বাঁচার জন্যই পৃথিবীতে এসেছে। তাদের খুঁত কিংবা দোষ কোনোটাই ধরা হয় না, যেমনটা অবনিদ্রের ক্ষেত্রে বলা বাহুল্য। ঘটনাটা ঘটার এক পক্ষ সময় অতিক্রম হওয়ার সাথে সাথেই অবনিদ্রকে নিয়ে বিভিন্ন মানুষদের কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। কিন্তু বেলিকে নিয়ে বিভিন্ন কটু কথা যেন দিনকে দিন বাড়ছে। এর মধ্যে অশোক বণিক মেয়ের বিয়ের জন্য চেষ্টার কমতি রাখছেন না। কিন্তু সবার এক কথা, তাদের মেয়ে চরিত্রহীনা, বিয়ের আগেই পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত। আর এমন মেয়েকে কিছুতেই ঘরে বউ করা যাবে না। নির্দয়ও বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে, তবে সবার মুখে একই কথা,
নীরবী বণিক যেন একেবারেই ভেঙে পড়েছেন। এদিকে মনোরমা বণিকের অবস্থাও তেমন ভালো নয়। একমাত্র নাতৃর চিন্তায় তিনি প্রায় শয্যাশায়ী। অপরূপা বাড়ির সবাইকে সামলাতে ব্যস্ত। আর রইল বেলি, সে সারাক্ষণ নিজের ঘরে শুয়ে নয়তো বসে সময় কাটায়, কারোর সাথে কথা বলে না। সব সময় নীরবতা ওকে যেন আঁকড়ে রাখে। খাওয়া দাওয়ারও নিয়ম উঠে গেছে, বাড়ি থেকে বের হতে পারে না, নিজের শহীদের সাথেও দেখা হয় না, আগের মতো পত্রও লিখে না, এমনকি তার প্রিয় উপন্যাসের পাতাগুলো ছুঁয়ে দেখে না, সেগুলো ভীষণ অবহেলায় পড়ে রইল। বেলির রূপ লাবণ্যে কোথায় যেন হারিয়ে গেল। নীরবী বণিক আর অপরূপা বেলিকে সহজ করার চেষ্টা করেন, তবে তাদের চেষ্টা ওই চেষ্টাটুকুই পর্যন্ত। বোনের এই অবস্থা নির্দয়ের আর সহ্য হচ্ছে না। অনেক ভেবে চিনতে সে ঠিক করল অবনীন্দ্রকে একখানা পত্র লিখবে। যেই ভাবা সেই কাজ। একটি কাগজ আর কলম নিয়ে সে পত্রখানা লেখা আরম্ভ করল। গ্রীষ্মের অকস্মাৎ তাপ প্রবাহে চারিদিক উত্তপ্ত। উত্তাপ্তে তরুণ জনজীবন যেন অতিষ্ঠ। তাও কারোর কোথাও বিশ্রাম নেওয়ার তাগিদ নেই। গায়ের মানুষগুলো সব সময়কার মতো নিজেদের কর্মে লিপ্ত। কর্ম বন্ধ হলে যে অন্য জুটাও বন্ধ হয়ে যাবে। সময়টা 3:24। অবনীন্দ্র কদমতলায় দাঁড়িয়ে আছে। সে নজর ঘুরিয়ে আশেপাশে কৃষি জমিগুলো দেখছে, যেখানে এই খররৌদ্রের এখনও কৃষকরা চাষাবাদের কাজ করে যাচ্ছে। অবনীন্দ্র স্কুলের ক্লাস শেষে যখন বের হবে, তখনই পিয়ন তার হাতে একটা খাম দিল। খামের উপরে পত্রদাতার নামের জায়গায় নির্দয় বণিক লেখা। অথচ অবনীন্দ্র একটু বিস্মিত হয়নি, যেন সে জানতো এমন একটা পত্র তার উদ্দেশ্যে আসবে। অবনীন্দ্র খাম খুলে দেখে ছোট্ট একখানা কাগজে গুটি কয়েক লাইন লেখা। লেখাগুলো ঠিক এমন: বন্দিত, আজ বিশেষ প্রয়োজনে তোমার স্মরণ করতে হলো। আমি তোমার সারাক্ষণ প্রার্থী। সেটা আজই স্কুল ছুটি শেষে স্কুলের সামনে রাস্তায় কাদমতলায় থেকে আমি আসব। কিছু জরুরি কথা আছে। একটু পরে নির্দয়কে আসতে দেখা গেল। দুজনে কুশলাদি বিনিময় শেষে অবনীন্দ্র বলল, আপনার বিশেষ তলবের কারণ বোধহয় আমার জানা, হৃদয় সাহেব। তুমি একজন বিচক্ষণ মানুষ, তাই আমি নিজের মুখে কিছু বলার আগে তোমার সেটা বুঝে ফেলা স্বাভাবিক। তাইলে সরাসরি আসল কথাটাই বলি। আমার বোনের অবস্থা, গ্রামের মানুষদের বিভিন্ন কথাবার্তা খুবই নিশ্চিন্তই। তোমরা আবগণ, আমি আর নিতে পারছি না এসব। এই সমাজের জাত পাতের গৌরামির তলায় আমার বোনটা পিষ্ট হয়ে যাচ্ছে। আবন্দিত, এই সমাজ আর সমাজের মানুষগুলা অশিক্ষিত কিংবা শিক্ষিত, যাই হোক, এদের মানসিক বিকাশ তদানীক হবে না। আর আমার মতো এরা সহজভাবে ভাবতে পারে না। অবশ্য ওদের দোষ নিয়ে কি হবে? আমার বাবাই তো এসের আধুই বিশ্বাসী। দেখুন নির্দয় সাহেব, আমি ছোটবেলা থেকে এসব জাত অজাত মানি না। আমি সনাতন, এটাই আমার আসল পরিচয়। এবার আমি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, সেও তো সনাতন হলেই হবে, তাই না? কিন্তু এই কথাটা আপনি কুসংস্কারে বিশ্বাসে কোনো সনাতনীকে বোঝাতে পারবেন না। তাই বলছি, সমাজের কথায় নিজের কান দেবেন না। আপনি যেটাতে ভালো থাকবেন সেটা নিশ্চয়ই আপনার করা উচিত। জীবন যেহেতু আপনার, তাই এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়তেও আপনাকে ভোগ করতে হবে, সেটা সুখ হোক বা দুঃখ। আজ বিপদে পড়ে দেখুন, সমাজের কেউ আপনার সাহায্যে ভুলেও আসবে না। আর এই নিয়ে বিনিয়ে কথা বলতে আমি ঠিক পারি না। তাই বলছি, আপনার পরিবারের সাথে সব ঠিকঠাক করে সিদ্ধান্ত আপনি জানাবেন। আমি সব কিছুতেই রাজি, আর আমার পরিবারও। আশা করি আমি কি বললাম আপনি তো বুঝতে পেরেছেন। তোমার আর তোমার পরিবারের চিন্তা চেতনা খুবই প্রশংসহীন আবন্দিত, কিন্তু আমার পরিবারে না হয় রাজি করলাম। এই সমাজের মানুষগুলা মুখ কিভাবে বন্ধ করব? আমার বোন এমনিতেই ভঙ্গুর হয়ে গেছে, এর বেশি কিভাবে নিবে? আপনি শুধু সঠিক সিদ্ধান্ত জানাবেন, বাকিটা আমার দায়িত্ব। অবনীন্দ্রের কথায় নির্দয় যেন আশার প্রদীপ হাতে পেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্দয় বাড়িমুখো রওনা দিল। বিপরীত দিকে অবনীন্দ্রও চলল। দুজনের পথ আলাদা হলেও চিন্তা যেন একই বিন্দুর মধ্যেখানে। দুজনের ভেতরটা ওদের জানান দিচ্ছে একটা ছোটখাটো ঝড়ের সম্মুখীন খুবই শীঘ্রই হতে হবে। নির্দয় বাড়ি ফিরে মা, ঠাকুরমা আর অপরূপাকেও সবটা খুলে বলল। সব শুনে মনোরমা বণিক একটা দীর্ঘ নিঃশ্বাস গর্মন করে জানালেন, আমি চাই আমার নাতনিটা এই বিপদ থেকে উদ্ধার হোক। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা চিরতরে বন্ধ হয়ে যাক। ছোট থেকে বিজুর ছেলেকে দেখে এসেছি, ও অনেক ভালো ছেলে।
এবার তো দাদু আর বাবাকে মানাতে হবে রে দাদু ভাই। তুমি চিন্তা করো না ঠাকুরমা, সব ঠিকঠাক হবে, শুধু একটু নষ্ট হবে এই যা আর কি। বাবাকে বুঝতে পারলেই দাদুও বুঝে যাবে। নীরবী বণিক কোনো কথা বললেন না। তিনি কেমন কাঠের পুতুলের মতো নির্জীব হয়ে বসে আছেন। নির্দয় তার মাকে লক্ষ্য করলো। মায়ের দিকে তাকালে যে তার বুকটা ফেটে যায়। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে অশোক বণিক নিজের ঘরে বসে কিছুক্ষণ উপন্যাসের বই পড়েন। আজও খাবার খেয়ে যথারীতি উপন্যাসের বই পড়তে বসলেন। তখন নির্দয়ের প্রবেশ ঘটল। কি ব্যাপার, আজ হঠাৎ অসময়ে আমার ঘরে? কেন বাবা, আমি আপনার ঘরে আসতে পারি না? তা কখন বললাম? এই সময়ে তো কখনো আসো না, আজ হঠাৎ এলে। কিছু জরুরি কথা ছিল, মনে হলো এটাই উপযুক্ত সময়। এত ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে বলে ফেলো। বাবার অনুমতি পেয়ে নির্দয় বিছানার একপাশে বসলো। আস্তে ধীরে অবনীর্যের বলা কথাগুলো নিজের হয়ে বলে ফেলল। যতক্ষণ নির্দয় কথা বলছিল ততক্ষণ যাবৎ অশোক বণিক একটা কথাও বললেন না। মুখাবয়ব দেখে মনে হচ্ছে নির্দয়ের কথা শোনার পর যত শত গাম্ভীর্যতা এসে বুঝি তার আদলে ঝেঁকে বসলো। বাবা, গ্রামের মানুষগুলো একটু কথার বানে আমার বোনটা ধুকে ধুকে মরবে, তা কিন্তু আমি দেখতে পারবো না। এই যে আজ আপনি কোনো কথাও বেলির বিয়ে দিতে পারছেন না, এর জন্য দায়ী কারা জানেন? সমাজের মানুষগুলা দায়ী। তাইলে আপনি কেন ওই মানুষগুলোর জন্য নিজের মেয়েকে দোষারোপ করছেন? অবশ্যই আপনি নিজে জানেন বেলি নির্দোষ। নির্দয়ের কথা শুনে এই পর্যায়ে অশোক বণিকের চোখে যেন জল টলমল করে উঠল। নিহাত ছেলে টের পায়, তাই অন্যদিকে তাকিয়ে রইলেন। ওভাবেই বললেন, তাহলে এখন কি করতে বলছো? বাবার কথায় নির্দয়ের বুক থেকে যেন এক খণ্ড শক্ত পাথর নেমে গেল। হাসি মুখে বলল, আপনি বিজু কাকার উদ্দেশ্যে কখনো পত্র লিখে পাঠান বাবা? ঠিক আছে, সব না হয় মানলাম, কিন্তু এই জাতপাতের সংস্কারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সহজে তো এ বিয়ে হবে না নির্দয়। কিছুকাল দূর করার সময় এসে গেছে বাবা। আমাদের বেলিকে দিয়েই না হয় স্কুলকার দূর করার পদক্ষেপে আলোচনা হোক। বাবার সাথে কথা শেষ করে নির্দয় তাড়াহুড়ো করে বের হয়ে গেল। বাড়ির সবাইকে তো এই খুশির খবরটা দিতে হবে যে তার বাবা রাজি। পরদিন স্কুল ছুটির পরে অবনিদ্র মধু হাওয়া অরণ্যের দিকে চলল। অনেকদিন তার ওদিকে যাওয়া হয়নি। এই খর রৌদ্রের দুর্গম পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে সে শৈশবের স্মৃতি রোমাঞ্চনে ব্যাকুল। শৈশবে যখনই সুযোগ পেত তখনই মোহনা গ্রাম থেকে প্রায় 2 ক্রোশ পথ ছুটে এই মধু হাওয়ার আসত। এই অরণ্যের গাছপালা, পত্রপল্লব, বিভিন্ন নাম বা জানা পাখি, নদী, নদীর পাড়ে হিজল ফুল তার কতই না আপন। কত দীর্ঘ সময় সে এই অরণ্যের ধারে কাটিয়েছে, সেই হিসেব বোধ হয় কখনো পাওয়া যাবে না। নদীর পাড়ের প্রাচীন বটগাছের নিচে বসে কতবার যে আপন চিত্তে হারিয়ে গিয়েছিল অবনিদ্রে তাও অজানা। ভাবতে ভাবতে অবনিদ্র নদীর পাড়ে পৌঁছালো। অবনিদ্র নৌকায় উঠল। মাঝি নৌকা চালানো শুরু করলো। সূর্যের উত্তপ্ত কিরণ ঠেলে যেন দমকা হাওয়া এসে অবনিদ্রের শান্ত শরীর মনে শীতলতা এনে দিচ্ছে। গাংচিল বক নদীর এ ধার থেকে ও ধারে উড়ে বেড়াচ্ছে। অবনিদ্রের মনে হলো এমন রৌদ্রময় বিকেলে শান্ত টলমলে নদীর উপর নৌকায় বসে শীতল বাতাসের সংস্পর্শে এসে সে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করেছে। একসময় নৌকা অপর পারে এসে থামল। অবনিদ্র নৌকা ছেড়ে হিজল গাছগুলোর সামনে গেল। হিজল গাছের বাসি ফুলগুলো এখনো সামনে নদীর শান্ত জলের উপর ভেসে বেড়াচ্ছে। কিছু ফুল আবার গাছতলায়ও পড়ে আছে। ফুলগুলো থেকে কি সুন্দর মনোরম সুবাস এসে অবনিদ্রের নাসারঞ্জে প্রবেশ করেছে। সে ভাবছে কত কত দীর্ঘ অপেক্ষার পর নিজের দেশে নিজের প্রিয় পুরুষ ফুলের সুবাস পাচ্ছে। অবনিদ্র ভাবল যদি পারে তাহলে একদিন ভোরে এসে এই হিজল পাড় থেকে ঘুরে যাবে, কারণ এই ফুলগুলো প্রতি রাত্রে ফোটে আবার ভোরেই ঝরে যায়। তাই হিজল ফুলের জন্য এলে ভোরে আসাই আবশ্যক। কিছুক্ষণ পরে অবনিদ্র অরণ্যের একটু গভীরে প্রবেশ করলো। তার নজর পড়ল বড় অশ্বত্থ গাছে।
হঠাৎ করে শৈশবের একটা ঘটনা তার মনে পড়ে গেল। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। দুপুরে খেয়ে অবনিদ্র লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা এই নদীর পাড়ে এলো। সব দিক ঘুরে ঘুরে সে অশ্বত্থ গাছটার নিচে বসে উদাস মুখে প্রকৃতির রূপে হারিয়ে গিয়েছিল। সেই সময় এমন উদাস মুখে বসে অবনিদ্র কোন ভাবনায় ডুবেছিল তা আর এখন মনে পড়ে না। তারপর দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে গোধূলির আগমন ঘটল। অবনিদ্র তখনও একভাবেই বসেছিল। হঠাৎ কিছু মানুষের শোরগোল তার ধ্যান ছুটল। অরণ্যে থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছিল। দেখলো সামনে তার বাবা দাঁড়িয়ে, পাশে আরো 2-3 জন মানুষ। সেদিন তাকে অনেক বকাও শুনতে হয়েছিল, মাও বকেছিল। এভাবে না বলে কয়েক দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকার দরুন মা বাবার চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে গিয়েছিল। অতঃপর মা বাবার করা শাসনের জোরে অবনিদ্র 1 সপ্তাহ বাড়ির বাইরে যেতে পারেনি। এখন এসব মনে পড়লে অবনিদ্রের কেন যেন হাসি পায়। চারিদিকে সন্ধ্যা নামছে। দীর্ঘ সময় প্রকৃতির মাঝে থেকে আজ যেন অবনিদ্রের মনের তৃষ্ণা মিটল। ফুরফুরে শান্ত মনে শেষ বেলায় সে বাড়ির পথ ধরল। মধ্যাহ্নের ঝলমলে আকাশে যেন হুট করে মেঘেদের দল এসে ছুটোছুটি করছে। সূর্য রশ্মিকে পুরোপুরি আড়াল করে মেঘের দল পুরো ধরনীর উপর আধিপত্য বিস্তারে ব্যস্ত। এই আবহাওয়ার মধ্যে অবনিদ্রের বাবা বিজু দাস জমিতে আবাদের কাজ করছেন। তখন পাশের মাটির রাস্তা থেকে একটি সাইকেলে টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। বিজু দাস তাকিয়ে দেখেন সাইকেলে বসা লোকটা তাকেই ডাকছেন। তিনি হাতের কাজ ফেলে গিয়ে দেখেন লোকটা ডাকপিয়ন। ডাকপিয়ন বিজু দাসের হাতে একটা পত্রের খাম দিয়ে আবার প্রস্থান করলেন। পত্রদাতার নাম দেখে তিনি ভীষণ অবাক হলেন বটে। তাই আবাদের কাজ পুরোপুরি রেখে তিনি বাড়ি মুখও রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তাপসী দাসকে হাঁক দিলেন। তাপসী দাস হেসেলে রান্না করছিলেন। স্বামীর ডাকে ছুটে এলেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অবনিদ্রও বাড়িতে ছিল। বাবার কথা শুনেই সেও এলো। বিজু দাস ছেলের হাতে পত্রখানা দিলেন। বাবার কথায় অবনিদ্র নির্বাক চিত্রে পত্রখানা খুলে পড়া আরম্ভ করল। শ্রদ্ধেয় বিজু, আশা করি পরম আনন্দতা সহিত ভালো আছো। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ তোমাকে পত্র পাঠানো। আগে কখনো তোমার সাথে আমার মুখোমুখি কথা হয়নি, হয়তো ভিন্ন গ্রাম বলে তেমন সুযোগটা আসেনি। তবে খুব শীঘ্রই তোমার সাথে আমি দেখা করতে চাই আমার একমাত্র মেয়ের ব্যাপারে। তোমার একমাত্র সুপুত্র অবনীন্দ্র দাসের সাথে আমার একমাত্র কন্যা দর্শনা বণিকের বিবাহ সম্পর্কিত আলাপ। এই বিষয়ে যদি তোমার কিংবা তোমার পরিবারে অন্যান্য সদস্যদের কোনো সমস্যা না থাকে তবে আমি আগামীকাল অপরাহ্নে আমার বাড়িতে তোমাদের আসার আমন্ত্রণ রইল। আমি এবং আমার পরিবার তোমাদের অপেক্ষায় রইলাম। ইতি অশোক বণিক। পত্রের লেখাগুলো শোনার পর অবনিদ্রের মা বাবা যেন নির্বাক হয়ে গেলেন। অথচ অবনিদ্রের আদলে কোনো প্রতিক্রিয়া নেই। তাকে দেখলে মনে হয় যা কিছু ঘটেছে কিংবা ঘটছে সবই তার নিকট স্বাভাবিক। তাপসী দাস ছেলের উদ্দেশ্যে বললেন, জগতে সবই সম্ভব মা। আর রইল জাতির ব্যবধান। এটা তো শুধু একটা ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস। আস্তে ধীরে সময় বদলের সাথে সাথে এই অন্ধবিশ্বাসও একদিন হিন্দু সমাজ থেকে উঠে যাবে। অবনিদ্রের কথায় বিজু দাস বললেন, গ্রামের মানুষের কি দরকার আমাদের বিয়ে মানা? তুমি মানবে, মা মানবে, বণিক পরিবার মানবে, বাগলে তো কেউ নয়। তাহলে তাদের মানামানির কি আছে বলো? আর রইল ঝামেলা, ওসবে চিন্তা তোমাদের করতে হবে না। মেয়েটার জন্য তো চিন্তা করতে পারো বাবা, অবস্থাটা তো তোমাদের জানা দেয় না। আর কোনো কিন্তু নয় মা, সব কিন্তু প্রশ্ন তুমি মাটি চাপা দিয়ে দাও। এই কথা বলে অবনিদ্র চলে যাচ্ছিল, আবার কিছু একটা মনে করে বাবা মায়ের সামনে এলো। অরুণিমাকে কিছুদিন আগে তার বর এসে নিয়ে গেল। অবনিদ্র ভাবল ভগ্নিপতিকে একটা পত্র পাঠানো দরকার, আগামীকাল যাতে সেও বণিক বাড়ি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে যথাসময়ে এই বাড়িতে আসতে পারে। বাবা মাকে ভগ্নী আর ভগ্নিপতির কথা জানিয়ে অবনিদ্র পথ দেখার জন্য ঘরমুখ প্রস্থান করলো। অমাবস্যার নিগুড় রাত। বাইরে কোথাও এক ফোঁটা আলো নেই। বেলির ঘরে শুধুমাত্র একটি হারিকেনের টিমটিমে আলো জ্বলছে, যার ফলে পুরো ঘর প্রায় অন্ধকারে নিমজ্জিত। অমাবস্যার হাওয়ায় আজ আকাশে চাঁদও নেই। তবুও বেলি একটি চেয়ারে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে প্রচণ্ড বাতাস, দমকা হাওয়া এসে ঘরের চার দেওয়ালে যেন বাড়ি খাচ্ছে। হাওয়ার বেগে বেলির
শাড়ির আঁচল উড়ছে, চুলগুলো এতে চোখে মুখে আছড়ে পড়ছে। ঠিক কতক্ষণ এভাবে বসে অন্ধকারে নিমজ্জিত আকাশপানে চেয়েছিল বেলি তাও জানে না। একটু পরে নীরবী বণিক হাতে খাবার নিয়ে ঘরে এলেন। এসেই ঘরের জানালার কপাট বন্ধ করতে করতে বললেন, আজ বোধহয় তুমুল ঝড় নামবে বেলি, বৈশাখের প্রথম ঝড়। পিছনে আম বাগান থেকে সব আম নিঘাত ঝরে পড়বে। এর সাথে বিভিন্ন কথা বলতে বলতে নীরবী বণিক মেয়েকে খাবার খাইয়ে দিলেন। বেলিও মায়ের প্রতিটি কথায় সায় জানিয়ে গেল। খাওয়ানো শেষে নীরবী বণিক মেয়ের বিবর্ণ আদলের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েছিলেন। তারপর একটু ইতস্ততভাবে বেলিকে বললেন, আগামী উপরাহে তোকে দেখতে আসবে বেলি। মায়ের কথায় বেলি কেমন করে যেন তাকালো। তার সেই চোখের ভাষায় কত আকুতি মিনতি। ভাবিস না, এবার আর খারাপ কিছুই হবে না। ঈশ্বর এবার আর খারাপ কিছুই হতে দিবেই না। এখন ঘুমিয়ে পড়, তুই নিশ্চয়ই ঘুমা মা। তোর মা বাবা ভাই থাকতে তোর ক্ষতি হবে না। নীরবী বণিকের চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমাচ্ছেন। মেয়ের সামনে মোটেও তিনি কান্না করতে চাইছেন না, তাই তাড়াহুড়ো করে বেলির ঘর থেকে বের হয়ে গেলেন। অবনিদ্রের পত্র পেয়ে পরের দিন মধ্যাহ্নের অরুণিমা তার স্বামী প্রবণের সাথে বাবার বাড়ি এসেছেন। তাদের ছোট্ট ছেলে বাবুন অল্পদিনের ব্যবধানে আবারও মামার বাড়ি আসায় ভীষণ উচ্ছ্বাস। এদিকে পাশের গ্রাম থেকে অবনিদ্রের দুই মামা কেশব ও লক্ষণও বোনের বাড়িতে হাজির। একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখতে যাবে, তারা না গেলে হয় নাকি? সবাই মিলে সব পরিকল্পনা শেষে খাবার খেতে বসলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়েই মাকুন্দা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। অবনিদ্র তার মা আর বোনকেও বারবার সাথে যাওয়ার জন্য বলাবলি করছে, কিন্তু তাপসী দাসের সেই এক কথা, মেয়ে মানুষ গেলে লোকে মন্দ বলবে। শেষে অবনিদ্র, তার বাবা, ভগ্নিপতি আর দুই মামা মিলে মাকুন্দা গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। অপরূপা বেলির গায়ে একটা সবুজ রঙা শাড়ি জড়িয়ে দিল খুব নিপুণভাবে। সে বেলিকে সাজিয়ে দিল। সাজানো শেষে বলল, জানো ননদিনী, আজ তোমাকে মাস্টার মশাই দেখতে আসছেন। অপরূপার কথায় বেলি যেন চমকে উঠল। গতকাল রাতেও তো তার মা কিছু বলল না। বেলি অতি আশ্চর্য। বেলি তৈরি হওয়ার পরই অবনিদ্রাকরা বণিক বাড়ির দৌড়ে পৌঁছালো। অশোক বণিক আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। এই মুহূর্তে অশোক বণিককে দেখলে কেউ বলবে না উনি একদিন জাতপাতের বৈষম্যের অঙ্গীকার ছিলেন। নির্দয় আজ ভীষণ খুশি। তার চাওয়া যে পূর্ণ হতে চলেছে। সেও অতিথির সমাদরে ব্যস্ত। এক পর্যায়ে নীরবী বণিক গিয়ে ছেলের বউকে বললেন বেলিকে যেন বসার ঘরে উপস্থিত করে। এত সব মানুষের মধ্যে ছোট্ট নিহিও এ ঘর ও ঘর ঘুরে ফিরে নাচছে। তার মা বলেছে এবার তার পিসিমণির বিয়ে হবেই। এই খুশিতে সে আত্মহারা। বেলিকে বসার ঘরে উপস্থিত করার এক পর্যায়ে অশোক বণিক বিজু দাসের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বিজু, আমার মেয়েকে তোমাদের ঘরে নিতে আপত্তি নেই তো? বিজু দাসের কথায় উপস্থিত সকল ব্যক্তির মন যেন আনন্দে পুলকিত হলো। এর মধ্যে বেলি একটি বারো মাথা তুলে অবনিদ্রের দিকে চাইল না, আর না অবনিদ্র বেলির দিকে চাইল। বিভিন্ন কথাবার্তা শেষে মিহিরকান্ত বণিক বললেন, আমরা তাই আগামী সপ্তাহে বিয়েটা হয়ে যাক, আপনাদের আপত্তি আছে? সবশেষে এইবার অবনিদ্রের কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী তাই একটি জানতে পারেন। অবনিদ্রের কণ্ঠস্বর বেলির কর্ণকুহুরে প্রবেশ করার সাথে সাথে বেলির মনে হলো এই মাস্টার মশাই তো গাম্ভীর্যে ঘেরা। মনে হয় সমাজের চাপেই বিয়ে করার সিদ্ধান্ত নিল। অবশেষে গুরুজনদের সিদ্ধান্তে আগামী জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ গোধূলি লগ্নে অবনিদ্র আর বেলির বিয়ের ক্ষণ ঠিক হলো। বণিক বাড়ির সবার মুখে এতদিন পরে যেন হাসি ফুটল। মনোরমা বণিক হাসতে হাসতে শাড়ির আঁচলে অশ্রুকণা মুছছেন। এদিকে নীরবী বণিকের বুকের ভেতর তোলপাড় হচ্ছে। তার মেয়েটা আর সপ্তাহখানেক তার কাছে আছেন। এরপর সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবেন। এটা ভেবেই মায়ের মন ভেঙে আসছে। অন্যদিকে গ্রামের মধ্যে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বণিকদের মেয়ের সাথে দাসের ছেলের বিয়ে হচ্ছে। সেই ছেলে যতই শিক্ষিত আর বিলেত ফেরত হোক, দাস তো দাসী। অশোক বণিক কীভাবে এমন জাতের ঊর্ধ্বে গিয়ে দাসের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন? গ্রামের মানুষ সেটার কিনারা খুঁজে পাচ্ছেন না। অবনিদ্রের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তাপসী দাস অরুণিমা বিয়ের পাকা কথা শুনে বেশ উৎফুল্ল।
ইতিমধ্যে বিয়ের পরিকল্পনা সবাই মিলে শুরু করে দিয়েছে। অন্যদিকে বণিক বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। অশোক বণিক একমাত্র ভগ্নিপতি বিহল বণিককে দ্রুত আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছেন। দুই বাড়িতে বিয়ের আমেজ শুরু। অতিথিদের আমন্ত্রণপত্রও পাঠানো হচ্ছে। তবে বিপত্তি বাঁধল গ্রামের মানুষদের নিয়ে। জাতের ঊর্ধ্বে গিয়ে এই বিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। যুগ যুগ ধরে জাতে মিলে রেখে বিয়ের কার্যধার সম্পন্ন হয়ে এসেছে, আর এখন কিনা বণিক বাড়ি আর দাস বাড়ি এই নিয়ম ভাঙতে বসেছে। বিগত দুদিন ধরে বিভিন্ন মানুষ অবনিদ্রদের বাড়ি বয়ে এসে নানান কটু কথা বলে যাচ্ছে। একজন তো এমনও বলল, এই বিয়ে তো ধর্মের সইবে না, স্বয়ং ঈশ্বরের সাব্যসিত হবে। অবনিদ্র প্রত্যুত্তরে বলল, ভেদাভেদের ব্যাখ্যা ধর্মগ্রন্থে নেই। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, উঁচু নিচু বলতে কিছু হয় না। অবনিদ্রের এমন আরও বিভিন্ন কঠোর কথায় আর তার অভিনব কঠোর ব্যক্তিত্বের দরুন গ্রামের মানুষগুলো এর বেশি কিছু বলার সাহস পায়নি। তবে অবনিদ্র জানে, আজ যদি তার পরিবারের আর্থিক অবস্থা আগেকার মতো করুণ হতো, কিংবা সে যদি বিলেত না যেত, হয়তো গ্রামের মানুষরা ওদেরকে এক ঘরে পর্যন্ত করে দিতে সময় নিত না। একই অবস্থা বণিক পরিবারেরও। তবে মাকুন্দা গ্রামের সব ধরনের মানুষ খাদ্যের জন্য বণিকদের উপরেই নির্ভরশীল। স্বল্প মূল্যে বিভিন্ন আহারের সামগ্রী বণিকদের থেকে ক্রয় করতে পারে বলে তাদের খাদ্যের অভাব হয় না। তাহলে আর কোন মুখে গিয়ে সামনাসামনি তারা বণিক পরিবারের বিরুদ্ধে কথা বলবে? যার অর্থ আছে তার সবই আছে, আর সে সবই করতে পারে। তবু অবনিদ্র আর বেলির বিয়ে নিয়ে গ্রামে গ্রামে নানান অপ্রীতিকর কথাবার্তা চলতেই থাকে। এত কিছুর মাঝে বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে। দু পরিবারের আত্মীয় স্বজনের প্রচুর সমাগম। আত্মীয়রা আবার অশোক বণিক আর নীরবী বণিককে নানান অপ্রীতিকর কথা শোনাতে ছাড়ছেন না। নিজেদের জাত খুইয়ে অন্য জাতের ছেলের সাথে একমাত্র মেয়ের বিবাহ দিচ্ছে, এটা তারা সহজভাবে নিতে পারছে না। এমনকি বেলির একমাত্র পিসি অতসী বণিকও এই বিয়ের বিরুদ্ধে কথা বলেছেন। তবে সমস্ত জাত অজাতের কথা উড়িয়ে দু পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্তে অটল রইল। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ অবনিদ্র আর বেলির গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেল। দুই বাড়িতে আলাদাভাবে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে মিটল। 4 তারিখ গোধূলি লগ্নে অবনিদ্র পরবেশে বরযাত্রী নিয়ে বণিক বাড়িতে পা রাখল, আর বেলি লাল শাড়িতে লাল টুকটুকে বউ সেজে অবনিদ্রের অপেক্ষায়। বণিকরা নতুন অতিথির সমাদরে কোনো ত্রুটি রাখলেন না। অতঃপর বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহের সমস্ত নিয়ম কানুন শেষে অবনিদ্র আর বেলি 7 জন্মের জন্য 7 পাকে বাধা পড়ল। আর সিঁদুরদানের মাধ্যমে পুরোহিত মশাই বিবাহ সপ্তাহ ঘোষণা করলেন। ফণি বিদায়ের সময় অশোক বণিক কান্নায় ভেঙে পড়লেন। সবাই যেন শক্তপোক্ত মনের অধিকারী এই মানুষটার কান্না দেখে নির্বাক। নীরবী বণিক শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন। মনে হচ্ছে বাঁধন ছাড়লেই বুঝি তিনি আর কখনো মেয়েকে দু চোখে দেখতে পাবেন না। অপরূপাও এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। শুধু অতসী বণিকের চোখে জল নেই, তার মুখে এখনো অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। অবনিদ্রের দিকে তিনি কেমন রুষ্ট চোখে চেয়ে আছেন। তবে বিহল বণিক খুবই খুশি। তার মনে হচ্ছে অশোক বণিক মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে নিয়েছেন। এক আকাশ সমান বিষাদের টুইটুম্বর হয়ে বণিক পরিবার তাদের একমাত্র কনেকে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিলেন। আজ থেকে বেলি তাদের জন্য শুধু অতিথি। পালকি করে নতুন বউ বেশি অশ্রুজল নির্গত করতে করতে বেলিও শ্বশুরালয়ে প্রস্থান করল। অবনিদ্র যখন পালকি থেকে বেলিকে হাত ধরে নামাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য অবনিদ্রের হৃদয় যেন থমকে গিয়েছিল। ভালো লাগা কিংবা খারাপ লাগা কিছু প্রকাশ না করে অবনিদ্র আস্তে করে হেসে ফেলল। বেলি সংকোচের সহিত অবনিদ্রের দিকে চাইলে অবনিদ্র বলল, তোমার এমন বাচ্চাদের মতন কান্না দেখে সেই কবে থেকে আমার হাসি আসছিল, কিন্তু ভদ্রতার কারণে কষ্ট করে হাসি চাপতে লাগো দর্শনা। বেলি রাগ করতে গিয়েও যেন পারল না। তার মাস্টার মশাইয়ের মুখে এই প্রথম নিজের নাম শুনে সে যেন নিশ্চয়। তাপসী দাস ছেলের বউকে আদর সমাদরে বরণ করে নিতে ব্যস্ত। অরুণিমাও একমাত্র ভাইয়ের বউকে উৎসুক হয়ে কাছে টেনে নিচ্ছে। দাস বাড়িতে যেন খুশির আমেজ উপচে পড়ছে। সমাজের সমস্ত কলুষিত বাক্য, জাতের ভেদাভেদকে তুচ্ছ করে অবনিদ্র আর বেলির বিয়ে যেন এক দৃষ্টান্ত হয়ে রইল।
অবনিদ্র আর বেলির বিয়ের 18তম দিন অতিক্রম হয়ে গেল। সেদিন অপরাহ্ন থেকে অম্বরে যেন মেঘের ছায়া নেমেছে। যে কোনো মুহূর্তে তুমুল বাড়িধারা ধরণীর বুকে উপচে পড়ছে। বেলি নিজের ঘরে জানালার শিউরে বসে এক মনে পায়ে আলতা লাগাচ্ছিল। তার খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় মুখ ললাটের উপরিভাগে এসে আষ্টে পড়ছে। তখনই অবনিদ্র ঘরে প্রবেশ করলো। বেলির দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে বেলির চুলগুলো যত্ন করে বেঁধে দিল। অথচ বেলির কোনো হেলদোল নেই। একটু পরে অবনিদ্র নিজ থেকে বলল, আচ্ছা, তোমার কাঠের বাক্সে ছোট চিরকুটগুলো কে দিয়েছে? আপনি কিভাবে জানেন কাঠের বক্সে চিরকুট আছে? গত সপ্তাহে যখন তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম তখন। এত প্রশ্ন না করে আমার কথা উত্তর দাও তো। বেলি অবনিদ্রের দু চোখের পানে চাইল, কিছুক্ষণ মনু থেকে বলল, ওগুলো তো সব আপনার দেওয়া চিরকুট। কি ভেবেছেন আমি বুঝবো না? বেলি কথায় অবনিদ্র হেসে উঠল। তবে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনিও প্রেম বিষয়ক চিরকুট লিখতে পারেন। আপনাকে দেখলে অনেক গম্ভীর মানুষ মনে হয়। বেলি হাসতে হাসতে কথাগুলো বলল, আমার সকল গাম্ভীর্যতা বাইরের জগতে মানুষদের জন্য, আর প্রেম শুধু একমাত্র আমার স্ত্রীর জন্য। দুটো ব্যাপার তো হ্যাক করা যায় না, বলো? অবনিদ্রের কথায় বেলি কেমন লাজুক চোখে জানালার বাইরে চাইল। ততক্ষণে বর্ষণের বাড়ি ধারা ধরণীর কোল ঘেঁষে গড়িয়ে পড়া আরম্ভ করেছে। হঠাৎ কিছু একটা মনে পড়ায় বেলি অবনিদ্রের দিকে তাকিয়ে বলল, আপনি চিরকুটগুলোতে হিজল ফুল কেন দিতেন? আপনার প্রিয় বুঝি? মধু হাওয়ার হিজল পার ফুল আর তুমি আমার ভীষণ প্রিয়। এবারও বেলি অবনিদ্রের কথার প্রত্যুত্তর করতে পারল না। অবনিদ্র ফের বলল, কাল ভোরে চলে যাই, হিজল ফুল আর প্রেমের সৌন্দর্যতা না হয় একসঙ্গে উপভোগ করলাম। লাজুক হেসে বেলি সাই জানিয়ে বলল, চলুন তবে। বেলির লাজুকতায় অবনিদ্র ভীষণ জোরে হেসে উঠল। এক পর্যায়ে হাসি থামিয়ে মায়াভরা চোখে বেলির দিকে চেয়ে শুধালো, আমার হিজল ফুলের প্রেম সত্য হলো। আগামীকাল জ্যৈষ্ঠের ভোরে হিজল ফুলের সাথে আমার প্রেমের মুখোমুখি সাক্ষাৎ হোক।